আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। মাগরিবের নামাজ শেষ হয়েছে। তো আজকে সকালে পোস্ট দিয়ে বলেছি আজকে নতুনদের জন্য সাপোর্ট জোন কিভাবে তৈরি করা হয়, সাপ্লাই জোন কি জিনিস, কিভাবে হয়, এবং সাপ্লাই সাপোর্ট এবং কিছু ইন্ডিভিজুয়ালি কিছু যে চার্টের প্যাটার্ন আছে, ক্যান্ডেল আছে, এগুলো সম্পর্কে আজকে আবারও নতুন করে শিখাবো। আসলে প্রতিদিনই আপনারা নতুন নতুন আহ, আহ, বিনিয়োগকারী ভাই বোনরা, ওয়ালাইকুম আসসালাম, আসছেন। তো যারা নতুন আসছেন তারা অনেকেই এই সাপোর্ট অ্যান্ড সাপ্লাই জোনটা কি সেটা নির্ধারণ করতে পারছেন না, বুঝতেছেন না। কেননা আমার পুরনো যারা স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ সবাই বেশ এটাকে আয়ত্ত করছেন, এবং আমার যতটুকু জানা আছে যে পুরনো যারা আছেন বেশ ভালো অবস্থানে আছেন এবং ভালো করছেন। শুনে ভালো লাগে যে আপনারা ভালো আছেন। আপনারা অন্তত অল্প হোক বেশি হোক যাই হোক, অন্তত ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছেন। পুঁজি ঠিক রেখে ছোট ছোট বিজনেস করছেন এবং ছোট ছোট প্রফিট নিচ্ছেন, এটা খুব ভালো লাগে। এখনো অনেকে আছেন পুরনো যারা, নতুন যারা অনেক জায়গায় ধরা খেয়ে এসে বিশ্লেষণ চাচ্ছেন। আপনাদের স্টকের যখন বিশ্লেষণ চান তখনই আমি বুঝে ফেলি যে আসলে আপনারা কোথা থেকে এই স্টকগুলো কালেকশন করেছেন বা কিভাবে আপনারা এখানে অ্যাড হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। তো সেটা আমি আপনাদের স্টক দেখে আমি বুঝে ফেলি যে আপনারা আহ, যে স্টকগুলোর কথা অনেকেই নতুন যারা আছেন তারা এই স্টকগুলোর কথা যখন বলেন তখনই আসলে আমি অনুধাবন করতে পারি যে আসলে আপনারা এই স্টকগুলোতে আটকে গেছেন বা ফেঁসে গেছেন। একটা কথা মনে রাখবেন, আপনার আহ, বিনিয়োগ যদি সুরক্ষা থাকে, সেটাতে যদি লাভ কমও হয়, আর পুঁজি যদি ঠিক থাকে তাহলে আপনি ব্যবসা করতে পারবেন। আর পুঁজি যদি হারিয়ে যায়, পুঁজি যদি ভুল জায়গায় আপনার বিনিয়োগটা হয়ে যায়, আপনি একদম নিঃস্ব হয়ে যাবেন। যত অপেক্ষা করবেন, যত ওয়েট করবেন ভুল জায়গার জন্য, যে আবার যদি রিকভারি হয়, আবার যদি সেই জায়গায় যায়, কিন্তু সেটা যাবে না। আবার অনেকে করেন অ্যাভারেজ কোন শেয়ারে করতে হয় সেটা আপনারা বুঝতে পারেন না। ওয়ালাইকুম আসসালাম মনির ভাই। তো অ্যাভারেজ কিসে করতে হয় আর কোথায় স্টপ লস নিতে হয় সেই জিনিসটাও আপনারা অনেকে বুঝেন না। আপনারা হাই প্রাইসে কিনে সেটা অ্যাভারেজ করতে যান, কিন্তু সেটা অ্যাভারেজ করতে এমন অবস্থায় হয়ে যায় যে আর মানে আপনার পুঁজিও থাকে না, সেখান থেকেও বের হতে পারেন না, এবং সেখান থেকে আরও পড়তে আরও নিচে চলে যান। আজকে আমি কোনো স্টকের আলোচনা করব না। আজকে আপনাদেরকে শিক্ষার যে জায়গাটা, আমি আপনাদেরকে যে মোস্ট পোটেনশিয়াল জায়গাটা, যেখান থেকে আপনারা শিখতে পারলে আপনার নিজের স্টকটি আপনি নিজে বাছাই যাচাই করতে পারবেন, সেইটার জন্য আমি আজকে কাজ করব। এর আগে আমি আজকে একটু ইন্ডেক্সের বিষয়টা কথা বলি। ইন্ডেক্সটার বিষয়ে কথা বললে আজকের বাজারের যে চিত্র সেটা আগামী রোববার, মানে ছুটির পরে, বন্ধের পরে যে রোববার, সে রোববারের প্রস্তুতি বা আপনার ভিতরে একটা মাথার মধ্যে কাজ করবে যে আজকের যেই মার্কেট ছিল সেই মার্কেটটা রোববারে কি হবে, কি হতে পারে, একটা সম্ভাব্য ধারণা আপনারা পাবেন। আমি প্রতিদিনই যখন আলোচনা করি বা বিশ্লেষণ দেই, আমি একটু আগাম কিছু স্টকেরও বিশ্লেষণ দেই, যেন স্টক এবং ইন্ডেক্স দুটোর একটা সমন্বয় থাকে, যে আপনারা বুঝতে পারেন যে স্টকটির পরবর্তীতে কি হতে পারে। আজকে দেখুন লেনদেন আলহামদুলিল্লাহ গতকালকের চেয়েও একশো কোটি টাকার উপরে হয়েছে, তার মানে আমাদের লেনদেনটা পজিটিভ। ইন্ডেক্সটাও গতকালকের চেয়েও আজকে একটু ভালো হয়েছে, এটাও মোস্ট পজিটিভ। তবে এই ইন্ডেক্সটার যেই ক্যান্ডেল চিত্র, লাস্ট মোমেন্টের, লাস্ট 1 ঘন্টা 1 আওয়ারের কিছুটা প্রফিট টেকিং হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। তো সেটাও আমি দেখেছি 15 মিনিটস চার্টে, এবং 1 আওয়ার চার্টেও দেখা গেছে যে যেই প্রফিট টেকিং এর বিষয়টা, এটা স্বাভাবিক একটা। এখন আপনাদেরকে যে জায়গায় এসেছেন, আপনারা খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে ছোট ছোট প্রফিটগুলো নিচ্ছেন। এই ছোট প্রফিটে যে কি বরকত, সেটা যারা নিচ্ছেন তারা জানেন। আর এটা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি।
যে বেশ ভালো প্রফিট একটা থেকে করছেন, সেই স্টকটি যদি আপনি একটা স্টক থেকে প্রফিট নিলেন, সেই স্টকটি যদি আবার 5-7-10% নিচে পাওয়া যায়, সেখান থেকে আরেকটা সম্ভাব্য থাকে। তাহলে দুইবার ছোট করে দুইবার যখন প্রফিট নেবেন, তখন দেখা গেছে ওই বড় অপেক্ষা যতটুকু করবেন তার চেয়েও শর্ট টাইমের ভিতরে একই স্টক থেকে আপনি দুইবার প্রফিট করে নিয়ে গেলেন ছোট ছোট করে। তার মানে ছোট দুইবার নেওয়ার পরে আপনার ডাবল হয়ে গেল, মানে বড় জায়গা যেখানে যতদিন অপেক্ষা করা প্রয়োজন সেই পর্যন্ত আপনি দুইবার নিলেন, এবং থার্ড টাইম যদি আবার নিতে পারেন তাহলে দেখা গেছে আপনার ডাবল বা 50%-80% হয়ে গেল। তাহলে কত চমৎকার বিষয়গুলো। অনেকেই এই জিনিসটা করেন এবং বেশ ভালো লাগে, এটা আমিও চেষ্টা করি করার জন্য, কখনো হয় কখনো হয় না। নিটিং তো মোটেই না, নিটিং এবং মার্জিন লোন এই দুইটা কখনোই আপনারা করবেন না। মার্জিন লোন এবং নিটিং একটা পোর্টফোলিও উই পোকার মতো খেয়ে ফেলে, সেটা হচ্ছে মার্জিন লোন। উই পোকার মতো খেয়ে ফেলে মার্জিন লোন। ওয়ালাইকুম আসসালাম মাহমুদুল হক ভাই। তো এই উই পোকার, ওয়ালাইকুম আসসালাম বোরহানুদ্দিন চৌধুরী। তো এই উই পোকার মতো যেন না খায়, এই কারণে আপনারা কখনো মার্জিনে যাবেন না। তাহলে আমরা আজকের মার্কেটে পজিটিভ পেলাম কি 696 কোটি, অলমোস্ট কাছাকাছি 700 কোটি টাকা। তাহলে লেনদেনের চিত্রটা ভালো। তাহলে আমাদের দুইটা পয়েন্ট ভালো, ইন্ডেক্সটার পজিটিভ যেটা কিছুটা ভালো, আর লেনদেনের চিত্র আরও ভালো। দেখেন আজকে ভলিউমের দিকে লাইফ সেক্টরের ভলিউমটা 1 নম্বরে চলে আসছে, টপ 1। এই ফার্স্ট টাইম লাইফ সেক্টরের ভলিউমটা আসছে। তারপরে নেক্সট হচ্ছে টেক্সটাইল। আপনাদের স্মরণ আছে আরও 2 সপ্তাহ আগে আমি একদম বটম সাইডে আপনাদেরকে টেক্সটাইলের কথা বলেছি, এবং এটাও বলেছি যে অক্টোবর নভেম্বরেও টেক্সটাইলের প্লে চলবে। মনে আছে কিনা দেখেন, অক্টোবর নভেম্বরেও টেক্সটাইলের চলবে। এই যে ইটিএল এর কথা বলেছি, পিডিএল এর কথা বলেছি, সিমটেক্সের একটা প্রফিট টেকিং হয়ে গেছে সেটাও বলেছিলাম, আপনারা বেশ মজা করে প্রফিটটা নিয়েছেন। ফ্যাকডিলের নিয়েছেন, ফ্যাকডিলটা আরও একটু যাওয়ার সম্ভাবনা আছে। মুন্নু ফেব্রিক্সেরও এখনও মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা আমি এখনও দেখছি, হয়তো একটু কারেকশন হয়ে আবারও যাবে। আরেকটা কথা বলেছিলাম যে সেটা হচ্ছে আমান কটনটাও মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে। তো ওই আমান কটনের বিরুদ্ধে আরেকজনের কথা বলেছে। তা আসলে আমান কটনের বিরুদ্ধে কেন, এই যে লুব্রেপ মানে এলআরবিডির কথা দেওয়াতেও তিনি বিরোধিতা করেছেন যে এটা কি দিচ্ছেন, এগুলো আমান কটন লুব্রেপ এগুলা কি দিচ্ছেন আপনি, এগুলা কোনো আইটেম নাকি জেড ক্যাটাগরি, এই সে হানতান বলেছে। তো বুঝতে হবে আপনাকে ভাই। প্লিজ আপনারা অনেকে লাইভ চলাকালীন কল দিবেন না, প্লিজ লাইভ চলাকালীন কল বা ইনবক্সে কেউ মেসেজ দিবেন না, এটাতে আমার সমস্যা হয়। তো সেই জায়গা থেকে আপনাদেরকে অন রিকোয়েস্ট, লাইভ চলাকালীন আপনারা অনেকে জানেন, যিনি দিয়েছেন আমার প্রিয় মানুষ বাইরে থাকেন, তো লাইভ চলাকালীন দেবেন না। আচ্ছা, তো লুব র্যাপ এইগুলা কথা বলাতে উনি একটু রাগ করেছেন। আপ্তাবটর কথাও বলেছিলাম, আপ্তাবটটা বলে এটার কোম্পানি এই সেই হানতান, এগুলো বলেছে। ভাই কোম্পানি কি জিনিস আপনি তো শুধু ওই আমার জেড ক্যাটাগরি দেখে মনে করেন যে কোম্পানি হাই হাই, আসলে আপনার মাথায় ঘিলু নাই। কোম্পানি হাই হাই, আপনার মাথায় ঘিলু নাই। আফতাবটর মতো একটা কোম্পানিকে আপনি বলেন যে এটা জেড ক্যাটাগরি ফালতু কোম্পানি। দেখেন আজকে যখন বলেছি 33 টাকা থেকে 39 টাকা, কত টাকা গ্যাপ দিচ্ছে রে ভাই। আজকে কেউ ছোট ছোট প্রফিট নিয়েছে, সেখান থেকে একটা রিট্রেস্ট বা একটা প্রফিট টেকিং হয়েছে। যারা থার্ড ডেতে নিয়েছেন কত সুন্দর 3 দিন 4 দিনে প্রফিট দিয়েছে আফতাবট। লুব র্যাপ যেদিন বলছি সেদিন থেকে আজকে দেখেন লুব র্যাপটা কত। তো এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে সিলেকশন করে বলি, আমার নিজেরও আছে আপনাদেরও আছে, আপনারা যেগুলো চান, যে আপনাদেরগুলোর মধ্যে যদি কোনোটা পটেনশিয়াল থাকে পজিটিভ বলি, নেগেটিভ থাকলে নেগেটিভ বলি। তো লুব র্যাপ দেখেন আজকেও ভালো একটা গ্যাপ হয়েছে, 13 টাকা 80 পয়সা থেকে 15 টাকা। শুধু 15 টাকা না, এটার ক্যান্ডেল দুইটাই সম উপযোগী, সমান সমান আছে ভলিউমটা। হয়তো বা এখানে একটা এটাকে কি বলে ইয়ের ক্যান্ডেল করেছে, এটা ডোজি ক্যান্ডেল করেছে, মানে কনফিউশনে রেখেছে আপনাকে। বাট কেন রেখেছে সেটাও আপনারা জানেন যে উপরে কিছু সাপ্লাই থাকে, উপরে কিছু সাপ্লাই জোন আছে, যার কারণে এই সাপ্লাই জোনটা মেন ইম্পর্টেন্ট। আপনার এই গ্রাফের
ওই যে বলে যে সাপোর্ট বা এটাকে কি বলে, ওই যে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট। রেজিস্ট্যান্সটা কি? রেজিস্ট্যান্সে হচ্ছে সাপ্লাই জোন, ঠিক আছে, রেজিস্ট্যান্সে হচ্ছে সাপ্লাই জোন। এখন আসেন আমরা শিক্ষার জায়গাতে আমরা চলে যাই, ঠিক আছে, শিক্ষার জায়গা চলে যাই। যেহেতু এখন মোটামুটি সবাই ইনভলভ হয়ে গেছেন, আরও আসছেন। আমার এটা আজকের বলাই আছে যে আজকে যারা নতুন আছেন আমার এখানে, নতুনদের জন্য আমি সাপোর্ট জোন, সাপ্লাই জোন কীভাবে তৈরি হয় এবং কখন মুভমেন্টে আসে সেই বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করব, শিখাবো। কারণ আপনারা পুরানা অনেকে জানেন, আমি 2বার 3বার 4বার 5বার করে এই সাপ্লাই জোন, সাপোর্ট জোনগুলো শিখিয়েছি। একটা মার্কেটের একটা স্টক চয়েসের ব্যাপারে সর্বপ্রথম বিষয় হচ্ছে স্টকটির সাপোর্ট অ্যান্ড সাপ্লাই জোনটা বেশ মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আরএসআই এর কোনো ফ্যাক্টর না, এখানে হিস্টোগ্রামের বার কোনো ফ্যাক্টর না, এখানে এমএসিডির বিষয়টাও ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে যে সাপোর্ট জোনটা যদি আপনি ঠিক মতন ধরতে পারেন আর সাপ্লাই জোনটা যদি ঠিক মতন ধরতে পারেন, এবার আপনি সাপোর্ট জোন মার্কেট ফেভারে আছে, সাপোর্ট জোনের কাছাকাছি ঢুকেছেন বা সাপোর্ট জোনে ঢুকেছেন, আপনাকে প্রফিট দিতে মার্কেট বাধ্য। মার্কেট পতন হলেও আপনার কোনো ভয় নাই। কেন ভয় নাই? আপনি সাপোর্ট জোনে কিনেছেন। এখন সাপোর্ট জোনের পরেও যে সাপোর্ট জোন আছে, এটা অনেকে বলে যে সাপোর্ট ভেঙে ফেলেছে সাপোর্ট ভেঙে ফেলেছে। এটা সাপোর্ট ভাঙার মতন জিনিস না, সাপোর্টের নিচেও সাপোর্ট আছে। আপনি যখন একটা বিল্ডিং করেন, বিল্ডিংয়ের একদম ধরেন মাটি খুঁড়ে আপনি একদম নিচে ফাউন্ডেশন নেন, ওই ফাউন্ডেশন হচ্ছে একটা স্ট্রং জায়গা। এর উপরে ধাপে ধাপে টাঙ্কি করেন, টাঙ্কির উপরে একটা ঢালাই হয়, এটা একটা সাপোর্ট। টাঙ্কির উপরে যখন আপনি বিল্ডিংটা আরেকটু উপরে নেন, ওইখানে একটা ঢালাই হয়, একতলা দোতলা। ঠুস করে নিচে নামবে যে এটা বিষয় না। আর ঠুস করে বললে তো আবার অনেকে মাইন্ড করবেন যে ঠুস করে ফেলে দেয় কিনা পদ্মা নদীতে। তো একটু হাসি মজাও থাকতে হয়। তো এখন সাপোর্ট জোনটার বিষয় হচ্ছে, দেখেন আজকে আপনাদেরকে আরো একটা জিনিস দিয়ে সাপোর্ট জোনটা দেখাবো। এই লুব্রেপটা ধরছি না, এটা দিয়ে আপনাদেরকে বুঝাবো। দেখেন দেখেন এটা একটা সাপোর্ট জোন, ঠিক আছে। কেন সাপোর্ট জোন হয়েছে? সর্বপ্রথম বলি, ধরেন এই শেয়ারটা মার্কেট পতন হয়েছে, ঠিক আছে, মার্কেট অনেক পতন হয়েছে। পতন হওয়ার পরে একদম বটম সাইডে চলে আসছে, একদম ফ্ল্যাট সাইডে চলে আসছে, আর তার জায়গা নাই, দেয়ালে পিঠ থেকে গেছে, পিছনে বিল্ডিংয়ের দেওয়াল, আর যাওয়ার জায়গা নাই। এখন সেইখানে এসে থামছে। থামার পরে আপ অ্যান্ড ডাউন, এখানে আপনি আমি বিভিন্ন ধরনের কোম্পানি, বিনিয়োগকারী ইনস্টিটিউট বলেন, পাবলিক বলেন, মামু বলেন, বাইগনা বলেন, চাচা যারা যা আছে সব এখানে ঢুকছে। হ্যাঁ, ঢুকার পরে এখানে বেশ একটা শক্তিশালী অবস্থান, কারণ এখানে তো হারানোর কিছু না, একদম ডাউনে আছে। এখন কি করছে? এইখান থেকে যখন স্ট্রং দাঁড়াইছে, যে কালেকশনটা বেশি করছে, মামা বলেন, ইনস্টিটিউট বলেন, তারা চাচ্ছে যে এটার ভিতরগত অবস্থান দেখতেছে যে এটার ইন ফিউচার কি হতে পারে, এর কোম্পানির অবস্থান কি। আমি ফাঁকে দিয়ে একটু আপনাদের সাথে নাস্তা করি। হ্যাঁ, পেটিস খাইতেছে, খাবেন কে কে বলেন? আচ্ছা, এখন যখন এখানে ইনভলভ হয়েছে, মার্কেটটাও মোটামুটি মানি পুশ হচ্ছে। হাকিম ভাই, আপনারা আমার দরকার আছে, আপনারা দিয়ে কিছু ও আপনি তো অনেকদিন পরে দেখি না, কথাও হয় না আপনার সাথে। আচ্ছা, এখন যখন সাপোর্টটা ক্রিয়েট করেছে, হ্যাঁ, তো শক্তিশালী অবস্থানে আসছে। এখন মার্কেটটা আর পড়ার জায়গা না, এখানে যখন দেখছে যে আর পড়তেছে না, এখানে মোটামুটি মানুষ একটু আশ্বস্ত হচ্ছে যে না, এখান থেকে আর পড়ার জায়গা নাই, এখন আস্তে আস্তে এখান থেকে কিছু একটা হতে পারে। যখন এখানে একটা পজিশন নিয়ে ফেলেছে এবং সে একটা ওয়েভ তৈরি হয়েছে, এখানে বেশ একটা শক্তিশালী ওয়েভ তৈরি হয়ে গেছে, এখন সে ধীরে ধীরে সে উপরের দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? সে ধরেন এই লুব্রেপের কথা বলি, সে গত বছর 1% ক্যাশ দিয়েছিল, কিন্তু টাকাটা ডিসবার্সমেন্ট না করার কারণে সে জেডে চলে গেছে। এখন মোটামুটি কোম্পানির কাছে একটু সবল অবস্থা আছে যে না, আমার টাকাটা হয়তো ব্যাংকিং চ্যানেলের কারণে দিতে পারেনি, সেটা যখন সে একটু ইয়ে হয়েছে, ডিভিডেন্ড, তার ডিভিডেন্ডটা ডিসবার্সমেন্ট করতেছে, যেমন করেছে নাবানা সিএনজি বা এই ধরনের অনেকগুলো কোম্পানি করেছে, এটাও করবে এরকম একটা নিউজ আসতেছে। তো নিউজটা কি পজিটিভ, তো এখন ভাবলো যে না, এবার যেহেতু পজিটিভ আসছে, এটা উপর থেকে অনেক উপর থেকে পড়েছে, এখন এটা আস্তে আস্তে উপরের দিকে যাবে। এটা ধর্মই যে আপনার একটা বল, টেনিস বল, আপনি মাটিতে যত নিচে ড্রপ করবেন সে তত বেগে উপরে উঠবে, আস্তে ড্রপ করবেন আস্তে উঠবে। এই সেম জিনিসগুলো যত দ্রুত পড়ে, আপনারা দেখবেন যে স্টকগুলো, কিছু স্টক বামে হল্ট হইতে থাকে,
একদিন বামে হল্ট, মানে ফুল 10% হল্ট, 2 দিন বামে হল্ট, 3 দিনের দিন বামে হল্ট করে বাউন্স করে, মানে 100% 99% স্ট্রক থার্ড ডে বাউন্স যখন করে বা বামে হল্ট হয়, থার্ড ডেতে কিন্তু প্রফিট দেয়। যারা এখানে চালাক মানুষ আছেন, পুরান মানুষ আছেন, তারা কোনো শেয়ার যদি বামে হল্ট করে 3 দিনের অপেক্ষা করে, 3 দিনের দিন কিনে ঠিক আবার ম্যাচিউর ডেটে একটা প্রফিট 5% 10% যাই হোক নিয়ে নেয়। তো সেম জিনিস এটা নিচ থেকে যখন উঠে আবার শক্ত অবস্থানে উঠে ধীরে ধীরে তার এই যে তখন গিয়ে এই ম্যাকডি বা এই যে হিস্টোগ্রামের বার তখন কাজ করে। কিভাবে কাজ করে দেখেন, এটা সেপ্টেম্বর মাস থেকে, এটা সেপ্টেম্বরের 8 তারিখ থেকে সে কিছুটা স্লো হচ্ছে, হ্যাঁ, কারেকশন হতে হতে নিচে চলে আসছে এবং রেড জোনে ঢুকছে। রেড জোন থেকে যখন এই যে লম্বা একটা সময় যে সে কারেকশন করে ফেলেছে, এই কারেকশন করার পরে মোটামুটি ফুলফিল হয়ে গেছে, আর সেলের জায়গা নাই, এখন তার ডিমান্ড বাড়তেছে কারণ এখানে আর সাপ্লাই পাচ্ছে না, বটম সাইডে আর সাপ্লাই পাচ্ছে না, তখন ডিমান্ড বাড়তেছে। তখন যখন আপনারা সবাই ইনভলভ হচ্ছেন, এটা উপর দিকে যাচ্ছে। এই দেখেন, যখনই আমি আপনাদেরকে ম্যাক্সিমাম সময় যে স্টকগুলো সম্ভাব্য হয়, তখন কিন্তু এই হিস্টোগ্রামের বারের কিছুটা সিগন্যাল দেখি, এদিকে আরএসআই দেখি বা বটম সাইডটার পজিশন দেখে বলি যে সম্ভাব্য এটা কালকে ভালো হতে পারে, তাই হচ্ছে। কিন্তু বড় বড় টেকনিক্যালরা, ওনারাও ভালো টেকনিশিয়ান, কিন্তু আমাদের মার্কেটের জন্য সেটা অ্যাকচুয়ালি 99% অকার্যকর। কেননা আমাদের মার্কেট হচ্ছে যেটা আমি বলি যে প্যারালাইসিস রুগী দিয়ে চালায়, মানে হোম টু ডোরের বাইরে যাইতে দিতেছে না আমাদের মার্কেটটাকে, এমন অবস্থা। ঠিক আছে, তাহলে সাপোর্ট জোনটা কিভাবে তৈরি করে, যে যখন একটা স্টকের বা একটা মার্কেটের কারেকশন বলেন বা একটা পর্যায়ে আসে, যেমন এই যে ইন্ডেক্সের কথাটা বলি, এই মার্কেটটার এই ইন্ডেক্সটা যখন ফল করে, এগুলো তো একদম মানে ফল কি, এটা পতন, এটা ফল না, এটা একদম পতন ঘটেছে। এবং কেন ঘটেছে সেটা আমি আগেও বিস্তারিত বলেছি, অনেকেই হয়তো ওই সময় রাশেদ মাকসুদকে দোষারোপ করেছেন, কিন্তু বিস্তারিত বিষয়টা হচ্ছিল আগের যারা ছিল তাদের ফ্লোর প্রাইস দিয়ে, মানে আপনাদেরকে সবাইকে মোটামুটি ধরায় দিয়ে ফ্লোর প্রাইস দিয়ে আটকায় দিচ্ছে। এখন অনেকেই যে যারা মার্জিনে লোনে বিজনেস করছেন, ফ্লোরে আটকা পড়ছেন, বেচতে পারেন নাই, ব্যাংকের প্রেশার ছিল, যখনই এই গভর্নমেন্ট আসার পরে ফ্লোরটা উঠাই দিচ্ছে, সর্বপ্রথম ব্যাংক বলছে ভাই আমার টাকা দাও, আমি ফোর্স সেল দিব। ফোর্স সেল দিতে মার্কেটটা শেষ হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা আপনারা অনেকে বুঝেন না যে কেন ফলটা হয়েছে। ওই যে শুনেন, একটা নদীর গতিপথ যদি আপনি বন্ধ করে দেন, আপনি কয়দিন সে পানি স্রোতকে আটকায় রাখতে পারবেন না। যখন সে ওভারফ্লো হবে, সে গতিপথ ভেঙে অন্য দিক দিয়ে বেরোয় সব ভেঙে চুরে নিয়ে যাবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। আপনার প্রকৃতির নিয়মকে ফ্লোর প্রাইস দিয়ে আটকায় দিছেন, সে প্রকৃতির নিয়মটা অন্য দিক দিয়ে ভেঙে চুরে সব তছনছ করে দিবেই। এটা হচ্ছে বাস্তবতা। তখন এই ফ্লোর প্রাইস দেওয়ার কারণেই কিন্তু এই পতনটা হয়েছে। যদি ফ্লোর প্রাইস না দিত, তখনই মার্কেট কারেকশন হয়ে নিচে আসতো, সেখান থেকে আবার ইউটার্ন হতো। এই যে মার্কেটের যে এই গ্রাফিক্যাল চিত্র, এটা তার একটা রেগুলার যে সিস্টেমেটিক চিত্র সেটাই থাকতো, কিন্তু বারবার ফ্লোর প্রাইস দিয়ে মার্কেটকে ধ্বংস করা হয়েছে। এবং কেন দিয়েছে সেটা জানেন, যে সেটাকে বারবার এই মার্কেটকে ম্যানুপুলেট করে উপরের রেঞ্জে নিয়ে এমন কাজ করেছে। দেখেছেন 2021 সালে একটা ইন্স্যুরেন্সকে, 10 টাকার ইন্স্যুরেন্সকে 250 টাকা পর্যন্ত উঠাইছে, নিয়ে লুটপাট করে আপনাদেরকে ধরাইছে। এখন এই যে আপনারা KNQ কিনতেছেন, তারপরে GQ বল পেন কিনতেছেন, তারপরে সোনালী পেপার বা সোনালী আঁশ বা ওই যে আরও কিছু স্টক আছে আকাশ ছুঁয়ে গেছে, ওইগুলোর দিকে ঝুঁকতেছেন। একবার যদি পড়া ধরে, তখন আপনাদের কি অবস্থা হবে চিন্তা করে দেখেছেন? পুরা মার্কেটে 400-500 আইটেমের উপরে আছে। ছোট জিনিস বিজনেস করবেন, ছোট ক্ষুদ্র বিনিয়োগকারী, তো ওইদিকে নজর দেওয়াটাই বিপজ্জনক। তো এইভাবে যে মানে মার্কেটটাকে ফল করা হয়েছে, তো লাস্ট মোমেন্টে যখন আসছে থেমে গেছে। এখন থেমে যাওয়ার পরে এখান থেকে বেশি দিন স্টে করে নাই, এখানে কিন্তু সাপোর্ট ক্রিয়েট করে নাই। কেন সাপোর্ট ক্রিয়েট করে নাই? এই মার্কেটের যে মূল সাপোর্টটা ছিল 5200 ঘরটা, দেখছেন? দেখেন এখানে কোনো সাপোর্ট নাই, নিচে যে মার্কেটটা যে নিচে আসছে, নিচে কোনো সাপোর্ট নাই, এগুলো কোনো সাপোর্ট নাই, এগুলো ফ্রি ফল,
এগুলো হচ্ছে ফ্রি ফল। কিন্তু মূল সাপোর্টটা কোথায় দেখেন, এই যে দেখেন 5200 ঘরটা দেখছেন, এই যে 5200, এই যে আমি যে ইন্ডেক্স আপডেটের সময় বলি যে মার্কেটটা যদি এইখান থেকে টাচ করে ঘুরে তাহলে খুব শক্তি পাবে, এবং অনেকে বলে যে 5200 নিচে আসবে না, নেভার। এত বড় শক্তি 5200 নিচে আসা মানে মার্কেট আবারও ফল করা, এটা মাথায় রাখবেন। 5200 নিচে আসা মানে মার্কেট আবারও ডিজাস্টার হওয়া, এই জিনিসটা মাথায় রাখবেন। কেননা এইটা যদি আমি এইখান থেকে ক্যালকুলেট করি, এই যে এইখান থেকে যদি ক্যালকুলেট করি, সেটা গভর্নমেন্ট, এটা আরো পিছনেও গিয়ে আপনাদেরকে একটু বুঝাই, তাহলে আরো বুঝবেন। এটা হচ্ছে 24 সালের জানুয়ারি মাসের ঘটনা। 2024 সালের জানুয়ারিতে আমি যত রকমের ট্রেড করছি, আমি কোনোভাবে এই প্রিভিয়াস ক্রিমিনালদের সাথে ট্রেড করে পারি নাই। আমার এত এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও প্রফিট টেকিং করতে পারি নাই, অনেক লস, মানে স্টপ লস দিয়ে আমি ফেব্রুয়ারি মাসে টোটাল ক্লোজ করে চলে আসছি। এবং আমার তখন তো আপনাদের সাথে আমার কানেকশন ছিল না, আমার এলাকার কিছু ভাই বন্ধুরা ছিল, ওদেরকে বলছি বাজার থেকে প্রফিট করা এই মুহূর্তে আর সম্ভব না। কেন? তারা ফ্লোর প্রাইস টাইস দিয়ে আটকায় এমনভাবে ইয়ে করছে, অলরেডি তারা পগার পার, এখানে আর কারো বিনিয়োগকারী নাই, মানে যারা ওই বড় বড় ইয়ে ছিল তারা চলে গেছে। এর পরবর্তীতে দেখেন এই গভর্নমেন্ট ফল করার পরে এই যে যেটা হয়েছে, মানে 5ই আগস্টের পরে হয়েছে, এটা ফেক। কেন ফেক? উদাহরণ দিয়ে দেই। কিছুদিন আগে টেক্সটাইল নিয়ে, আরও মাস দুইক আগে টেক্সটাইলের ট্যারিফ নিয়ে অনেকে কথা বলছেন না, যে আগামীকাল থেকে টেক্সটাইল আগুন হয়ে যাবে। আমি বলছি আগুন না, ওটা ফাগুন হয়ে যাবে, ফাগুন। কেন? এইটা ট্যারিফের একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, ট্যারিফটার বিষয়ে কথা হয়েছে, এইটা কমাইছে, কিন্তু এটার কার্যকরী যে আরও দেরি আছে, ওইটা একটা দিনের নিউজ দিয়েই আপনাদেরকে দিয়ে সাইজ করে ধরায় দিয়ে আবার ডাউন হয়ে গেছে। আবার আরেকটা জিনিস, সামিট পাওয়ারের কথা মনে আছে? কিছুদিন আগেই সামিট পাওয়ারের যে মালিকানা চেঞ্জ হয়েছে, খুশিতে বাকবাকুম, সবাই লাভ দিয়ে ঝাঁপায় পড়ছে, এই 15 টাকা থেকে 16 টাকা উঠাইছে। আপনারা অনেকে ঝাঁপাইছেন, এখনও অনেকে সামিট পাওয়ার এই ওই নিউজের মধ্যে আটকা আছেন, আমি জানি। আপনারা অনেক সময় যখন অ্যানালাইসিস চান তখন বুঝি যে ওই যে নিউজের ফিউজ হয়ে গেছেন আপনারা। নিউজ টু, এখানে কথা হচ্ছে যে পটেনশিয়াল নিউজ যদি একদম অ্যাকুরেসি আসে সেটা একটা বিষয়, আরেকটা মার্কেটের এই যে ম্যানুপুলেশন নিউজ যেটাকে বলে, এগুলো অনেকগুলো নিউজ পোর্টাল। আরে ভাই, নিউজ পোর্টাল এমন, এই শেয়ার মার্কেটের এমন নিউজ পোর্টাল আছে, গেমলারের ডাইকা বলে ধর 5,000 টাকা চা নাস্তা খাইস, কালকে এই নিউজটা কর, কইরা দিছে, মামুরা বেচছে, আপনারা খাইছেন। আবার বলছে যে রিউমার ছড়া, এটারে রিউমার ছড়া দে, 10,000 টাকা নে দিছে, আপনারা ওই রিউমার ছড়াইছে, ফালাইছে, আপনারা হাতের মাল, মানে বটমের সাইডের মাল ছাইড়া দিয়ে গেছেন, মামুর আসতে নিচে বসে বসে শেয়ারগুলো হাতায় নিয়েছে। এটা হচ্ছে বাস্তব চিত্র। তো ম্যানুপুলেশন অল ওভার দ্য ওয়ার্ল্ড মার্কেটে থাকবেই, আপনাকে প্যাটার্ন ধরতে হবে। রিউমারটা কি, নিউজটা কি, কেন দিচ্ছে, কেন ছড়াচ্ছে, এগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? এখন এই যে সাপোর্ট জোন দেখেন, মার্কেট ওই যে এইখানে যে যারা টুকটাক গভর্নমেন্ট চলে গেছে আর এখনো নতুন গভর্নমেন্ট আসে না, এই সুযোগে এই যারা মানে আরো কিছু ক্রিমিনাল চক্রে যারা ছিল তারা টাইনা টুইনা উঠাইছে। আপনারা তো মনে করছেন খুশিতে বাগবাগুন, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, এই তো মার্কেট হাওয়া হয়ে গেছে গা, আপনারা ঝাঁপায়া পড়া ঢুকছেন, ওরা মোটামুটি হাতের জামাল ছিল ওইগুলো ক্লিয়ার করে বাকি টাকা নিয়ে পগার পার, এটা ঘটছে। আমি তখনও মার্কেটে আসি নাই, কারণ আমার একটা স্টেবল জায়গা যদি না আসে তখন তো আমি ডিসিশন নিতে পারি না। এই তখন থেকে আপনারা রাশেদ মাকসুদকে গালিগালাজ করেছেন বা আন্দোলন করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু আমি আসলে বেচারার আমিও আপনাদের সাথে একটু তাল মিলাইছি, কিন্তু যখন বিষয়টা আসলে গভীরভাবে অনুধাবন করতে পারছি যে সাইফুল টাইফুল সহ যারা ইত্রামি ফাত্রামি করতেছিল, টাকা পয়সা খরচ করে রাশেদ মাকসুদকে সরাইতে চাইছিল, তখন আমার প্রিভিয়াস আজকে থেকে 1 বছর আগের ভিডিওগুলো দেখবেন, তখন আপনারা বুঝতে পারবেন। তখন আমি এই জায়গাতে আপনাদেরকে শিখাতে আসি নাই, তখন আমি কন্টিনিউয়াসলি আমি ভিডিও আপলোড করে, আমার বক্তব্য আপলোড করে আপনাদেরকে উপস্থাপন করতাম। তখন আমার বিরুদ্ধে অনেকে না বুঝে হোক না বুঝে হোক অনেক কথা বলেছেন, কারণ রাশেদ মাকসুদকে সরানোর জন্য আপনারা জানেন যে অনেক টাকা পর্যন্ত খরচ করেছে। হ্যাঁ, নিউজ পোর্টালে এগুলারে, এই যে শেয়ার নিউজ 24.com বলেন বা আরও অনেকগুলো আছে, এগুলা টোটালি এগুলা হচ্ছে ওই যে পেইড ইয়ে। এখন তখন যখন ফল করেছে দেখেন
31 অক্টোবর থেকে আমি এই তখন আস্তে আস্তে টুকটুক করে যখন দেখেছি যে না কিছুটা স্টেবল হয়েছে, কিছু কিছু স্টক ভালো কালেকশন করেছে। এই যে আপনার তাল্লুর কথা বলছেন না, এই তাল্লু আমি 5 টাকা 4 টাকা 70 থেকে 5 টাকা হিউজ কোয়ান্টিটি কালেকশন করেছি। এই কালেকশন করার পরে ঠিক জানুয়ারি ফেব্রুয়ারির দিকে একটু মুভমেন্ট আসছে, 1 টাকা 1.5 টাকা প্রফিট নিয়েছি আমি। এরপরে আবারও নামছে, আবারও কালেকশন করেছি। তাল্লুর কোনো বিষয় হচ্ছে আজকে 15 বছর যাব ডিভিডেন্ড দেয় না, কিন্তু ফ্যাক্টরি রানিং, ইপিএস এর কোনো আগামাথা নাই। এই ইপিএস এর কোনো আগামাথা নাই, এগুলা মানে মন গড়া ইপিএস দিচ্ছে, নো ডিভিডেন্ড দিচ্ছে, কিন্তু এগুলা বিএসইসি কোনো কিছুই ইয়ে করতেছে না, বুঝছেন। বিএসসি বিএসসিসি এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কেন নাই? এরও কিছু রিজন আছে। এই তাল্লু আইসিবির কাছে বিগ কোয়ান্টিটির হোল্ডিং আছে, এবং কত কোয়ান্টিটি কত প্রাইস সেটা আমি জানি। এই যে দেখেন কিছু কিছু স্টক মানে তারা ডিভিডেন্ড দিচ্ছে না বা ইয়ে করছে না, 10 বছর যাবত ডিভিডেন্ড দিচ্ছে না, কিন্তু আইনে বলা আছে যে 2 বছর ডিভিডেন্ড না দিলে তার পানিশমেন্ট আছে, কিন্তু সেটা হচ্ছে না এখানে। আবার কিছু কিছু স্টকের দেখেন, যেমন আপনাদের মনে আছে ব্যাক সিনথেটিক, এটাকে মার্কেট থেকে তুলে নিয়ে গেছে, তারপরে ইউনাইটেড এয়ার নিয়ে গেছে এগুলা। তো এগুলো একটু খেয়াল রাখবেন যে কোন স্টকের কি ইয়ে আছে। এগুলোতে ভিতরগত কিছু তথ্য না সংগ্রহ করে এই ধরনের বন্ধ কোম্পানি বা দুর্বল কোম্পানিতে বিনিয়োগের আগে বহুত চিন্তা করবেন। যেমন তাল্লু, মিথুন, বঙ্গজ, এই তিনটা একই মালিক। তো মিথুনটা টোটালি ফ্যাক্টরি বন্ধ, নিউজ হোক রিউমার হোক, যেটা ওই যে বিক্রির কথা বলে একটা প্লে হয়েছে, আবারও করেছে। বঙ্গজের এবার 3% দিচ্ছে। বঙ্গজের নতুন একটা বিস্কুট আমাকে সেই ইয়ে খাওয়াইছিল, ওই সিএফও খাওয়াইছিল। হ্যাঁ মনির ভাই, এই কারণে তো গলার জোর একটু বেশি। আপনার ওষুধ খায় গলায় কাশ কমছে, গলার জোর দিয়ে কথা বলতে পারতেছি। আচ্ছা, তাহলে সাপোর্ট জোনটা বুঝছেন যে লম্বা সময়, বেশ লম্বা সময় একটা জায়গায় যখন অবস্থান নেয় এবং বেশ পার্টিসিপেন্ট থাকে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন। এখন এই যে দেখেন, এইটা তো আপনি এইভাবে আমি ক্লোজ করে দেখানোর কারণে এই এই রেখাটা দেখতেছেন, এই বিনিয়োগের এই ক্যান্ডেলগুলো দেখতেছেন। তার মানে এই নয় যে এটা এইভাবে একই জায়গায় একটু আপ অ্যান্ড ডাউন থাকে। যেমন অবস্থান তো এক জায়গায় থাকে না, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপ অ্যান্ড ডাউন হয় প্রাইসিংটা, ঠিক আছে। এই দেখছেন, এই যে একটু উপরে নিচে উপরে নিচে, এটা যখন ক্লোজ করে দেখবেন তখন দেখবেন যে একটা জায়গা, তার মানে 2-1 টাকা গ্যাপে 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 আপ অ্যান্ড ডাউনে এক জায়গায় কালেকশন হয়। এই কালেকশনটা এইভাবে হয় যখন স্ট্রং জায়গা আসে। এখন ওই যে মার্কেট ক্রাশ করলে যেটা হয় আর কি, হঠাৎ করে ফল হয় কোনো একটা ব্যাড নিউজের কারণে, সেটা হচ্ছে ভিন্ন জায়গা। এখন দেখেন এই যে উপরের দিকে গেল, হ্যাঁ বাজারটা কোথায় কোথায় সে বাধা খাইছে সেই জিনিসটা দেখেন। আপনাদেরকে আমি দেখাই, যখন ক্যান্ডেলগুলো দেখাই যে সাপ্লাই জোন। এখন দেখেন মার্কেটটা এই যে এখান থেকে আসছে না, 5200 থেকে নিচে আসছে না, 5200 থেকে নিচে আসছে না, আসার পরে 5200 নিচে আসার পরে এই যে 4900 ঘরে একটু ধাপ দিছিল না, মনে আছে? 4900 ঘরে একটু ধাপ দিছে, আবার 4800 থেকে 900 আরেকটা ধাপ দিছে। এবার দেখেন উঠার সময় কি সেই চিত্রটা মিল আছে কিনা। 4400 4500 থেকে যখন মার্কেটে ব্যাক দিছে, ব্যাক হওয়ার পরে এই দেখেন ঠিক ওই জায়গাতে একটা ধাক্কা খাইছে। মানে ধাক্কা কি একদিন দুদিন স্লো আছে, কেন আছে? এই যে এই জায়গাটার কারণে, 4900 কারণে এখানে একটা শর্ট কারেকশন করেছে এক জায়গায় ধরে রেখে। এরপর আবার যখন উঠছে, আবারও এখানে একটা মানে সাপ্লাই ছিল, শর্ট সাপ্লাই, এখানেও আরেকটা ধাপ দিছে। এরপরে যখন এখানে উঠছে, এইখানে যখন হচ্ছে 5057, ঠিক আছে, বা 5000-এর উপরে, হ্যাঁ। এবার দেখেন একটু প্রিভিয়াসের দিকে যায়, 5000-এর উপরের জায়গাটা ধরে রেখে উপরে যায় সে। উপরে এখানে 3 দিন পর্যন্ত একই জায়গায় ধরে রাখছে, হ্যাঁ, এখানে একই জায়গায় ধরে রাখছে। কেন? এই যে উপরের যে বিশাল সাপোর্টটা সাপ্লাই হয়ে গেছে। এখন যখন সাপোর্টের নিচে চলে যায়, সাপোর্টটা সাপ্লাই হয়ে যায়। এখন এখানে অনেকে আতঙ্ক আছে, আরে মার্কেট তো অনেক নিচে পড়ছে, ওখান থেকে একটু উঠছে, একটু যান বাঁচাই, এরকম করে অনেকে আস্থাহীনতার কারণে বের হয়ে গেছে।
বেড়ে যাওয়ার কারণে এই দেখেন এইখানে থেকে যখন একটা ইউটার্ন আসছিল ওই এখানে এই বিগ ক্যান্ডেল যেগুলো মারুবুজু ক্যান্ডেল বলেন বা বুলিশ ক্যান্ডেল বলেন, এই বুলিশ ক্যান্ডেলে তো সবার বিগ ইনভেস্ট থাকে, ঠিক আছে? একদম উপরের দিকে যখন ক্যান্ডেলটা, এগুলো দুর্বল ক্যান্ডেল, এই যে ইনভার্টেড হ্যামার, ডোজি বা এই যে ইয়ে ফ্লাইং অনেকগুলো নাম আছে, এগুলো হচ্ছে দুর্বল ক্যান্ডেল, ঠিক আছে? কিন্তু যখন একটা ফুল ফিল করে উঠে, তার মানে বিগ ভলিউম নিয়ে সে উঠেছে, তখন এই যে 5,000-এর ঘর থেকে যখন উপরে যাচ্ছিল একটু বাধা পড়ছে, তাহলে সেখানে কয়দিন এক জায়গায় রেখে বাধাটা স্ট্রংভাবে রাখছে, মার্কেটে বিনিয়োগ আসছে, পাওয়ার ছিল, এই বিনিয়োগটা ওই বড় উপরের যে সাপোর্টটা সাপ্লাইয়ের জায়গাটাকে স্ট্রং, সাপ্লাইয়ের জায়গাতে তো অনেকেই তো স্ট্রংভাবে ছিল, ঠিক আছে? আজকে কোনো স্টকের আলোচনা হবে না, আজকে সাপোর্ট সাপ্লাই এবং কিছু বিষয়, ইন্ডিভিজুয়াল বিষয় নিয়ে শিক্ষা হবে, ঠিক আছে? তো এখন ওইখান থেকে যখন ইউটার্ন নিচে দেখেন পাওয়ার পেয়ে গেছে, যখন এখান থেকে এইটাকে সে কভার আপ করছে, ঠিক আছে? এই উপরে 5,200 ঘরটাকে কভার আপ করছে। কভার আপ করার তো সহজ, কারণ কি ওইখানে ওভারঅল সবার বিনিয়োগ ছিল, আর এখানে যখন পতন হয়েছে তখন অনেকেই সেল করে নাই, যারা আতঙ্কিত ছিল, মার্জিন লোন ছিল বা এই মার্কেটের উপর থেকে আস্থাহীনতা হয়েছিল, তারাই সেল করছে। এখানে কেউ বড় পার্টি বা ইনস্টিটিউট কেউই সেল করে নাই, সেল করছে আপনার আমার মতন আতঙ্কিত মানুষরা। এই যে মাঝখান দিয়ে যে কয়েকদিন কারেকশন হয়েছে, আমার বটম সাইড ধরে যারা কিনছেন এবং আমার যারা অনুসারী আছেন বা আমার যারা শিক্ষার স্টুডেন্ট আছেন, তারা কি কেউ একটা শেয়ার সেল করছেন? এবং যে অভয়টা দিচ্ছি যে আপনারা ভয় পায়েন না, বটম সাইডের শেয়ার নামক যতই নামক সেল করবেন না, আপনারা সেল করলে আপনারা ক্ষতিগ্রস্ত হবে। আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু সেটা শুনে যারা এখনও পর্যন্ত হোল্ড করে আছেন তাদের সামনে ভালো কিছু পাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, ঠিক আছে? এরপরে যখন দেখেন এখান থেকে উঠছে, কি সুন্দর একটা মার্কেট রিদম নিয়ে উঠছে, এবং আমার সাথে যারা শুরু থেকে কমিউনিকেশনে ছিলেন, আমি শুধু বলছি, আমি তো কাউকে কিনা বেচার জন্য বলি না কখনোই, আমি এই জায়গায় আমার শিক্ষার জায়গাটা রাখছি, শিখবেন, এবং কিছু স্টক আমার পছন্দ আপনাদের পছন্দ মিলে ওইখান থেকে যেগুলো পজিটিভ মনে হয় বলেছিলাম। আলহামদুলিল্লাহ গত মানে ওই টাইমটাতে 1 মাসে আমরা কত সুন্দর সুন্দর প্রফিট করে গেছি, একটার পর একটা, সিরিয়াল বাই সিরিয়াল। মিস্টেক হয়েছে এমন কেউ কেউ বলতে পারবেন না, ওই এখনো পর্যন্ত মিস্টেক হয়েছে এমন কোনো কেউ বলতে পারবেন না। এখন আজকে আমি আলোচনা করছি, আজকে আমি বলছি যে এই শেয়ারটা ভালো, এখন আপনি 5 দিন পরে শেয়ারটা অলরেডি 20-30% পরে গিয়ে এন্ট্রি দিয়েছেন, এরপরে বলছেন যে আপনার আলোচনা শুনে কিনছি। ওইটা আপনার বেকুবি ছাড়া কিছু না, ওইটা আপনার বোকামি ছাড়া আর কিছু না। ইনস্ট্যান্ট ডিসিশন, ইনস্ট্যান্ট কাজ করা, এটা হচ্ছে এই মার্কেটের সবচেয়ে বড় ট্যালেন্টের বিষয়। আপনি 3 দিন 4 দিন পরে, যেমন আমি একটা স্টকের কথা বলি, পপুলার লাইফটা 49 থেকে যখন বলেছি, আমরা 49-50-এ ঢুকেছি, 51-52-তে ঢুকেছি, যারা ঢুকেছি 56-57-58 পর্যন্ত এনজয় করেছি, তাই না? এখন 58-59-এ গিয়ে কেনার পরে আপনি যদি বলেন যে, তাহলে 5 দিন 7 দিন পরে গিয়ে যদি বলেন যে ভাই আমি তো 59 করে পপুলার কিনছি, আপনি বলছেন, এখন এটা কি হবে? তাহলে এই প্রশ্নের কোনো জবাব আছে? কোনো জবাব নাই। মার্কেটকে আপনি ওয়াচ করতে হবে, পজিশনে দেখতে হবে কখন বলেছি, কোন মুহূর্তে বলেছি। এই মার্কেটের নাম আমি তো দিচ্ছি গিরগিটি, এটা আজকে এক চরিত্র, কালকে আরেক চরিত্র, পরশু আরেক চরিত্র। তো আপনি যদি এই গিরগিটির রং যদি না ধরতে পারেন, তাহলে তো আপনি এখানে বিজনেস করা আসাটাই উচিত না। এম আই রাইট অর রং? জাস্ট আনসার মি প্লিজ। তাহলে সাপোর্ট জোনটা বুঝতে পারছেন, এবার সাপ্লাই জোনটা আপনাদেরকে বলেছি। মার্কেট যখন উঠেছে তখন আমরা কি করছি, প্রিভিয়াস হিস্ট্রিতে চলে গেছি। প্রিভিয়াস হিস্ট্রিতে গিয়ে দেখলাম যে 5200 পরে কোথায় সাপ্লাই আছে। দেখেন এই 5200 থেকে যখন উপরের দিকে উঠা শুরু করছে, এইখানে একটা ছোট্ট সাপ্লাই দেখছেন, এটা কত? 5277 থেকে 5400, মানে 200 ইন্ডেক্সের ভিতরে একটা সাপ্লাই আছে। দেখেন তো, মিলায় দেখেন তো এখানে ধাক্কা খাইছে কিনা। এই যে 5200 থেকে যখন উঠা শুরু করছে, এখানে গিয়া ধাক্কা খাইছে। কেন ধাক্কা খাইছে? এই যে এখানের সাপ্লাইটার কারণে ধাক্কা খায় নিচে আসছে। নিচে আসছে কততে? 5291। আনোয়ার ভাই কেমন আছেন ভাই? আপনাকে কালকেও ইয়েতে অনেক ইয়ে করছিলাম,
ভিডিওর পরে কমেন্টগুলো অনেক নিচে পড়ে গেছিল, তো ব্যস্ততার কারণে আর ইয়ে করতে পারিনি। ধন্যবাদ ভাই। তো এখন এই যে সাপ্লাইটার কারণে এইদিকে একটা চাপ পড়েছে, দেখছেন মিলছে, হিসাব মিলছে। আচ্ছা, এইটাকে পার করে যখন উপরে গেল, এখন উপরে যাওয়ার পরে আরেকটা ধাক্কা খাইছে। কেন ধাক্কা খাইছে সেটা আমরা দেখব। মনে আছে কি না আপনাদেরকে, আমি তখনও বলেছি যে তখন গুজব ছড়াইছে কি মার্কেটে, মার্কেট 7,000 যাবে, 8,000 যাবে, 10,000 যাবে, এত ভলিউম, এই হচ্ছে সেই হচ্ছে, গুজব ছড়াইছে না মার্কেটে। আমি বলছি নেভার। এই যে উপরে আবার সাপ্লাই দেখতেছি আমি, এই যে দেখেন এইখানে যখন আসছে এটা, তখন 5,500 সামথিং চলতেছে। তখন প্লিজ ভাই আপনারা ইনবক্সে এখন দিবেন না, লাইভের সময় কেন দেন ভাই, আপনারা বলি একটু খেয়াল করেন ভাই। লাইভে ইনবক্সে আমারে মেসেজ না দিয়ে আমার বিকাশে টাকা পাঠান। এই যে কষ্ট করে শিখাইতেছি না, এটা টাকা পাঠান, কষ্ট হইতেছে আমার, আপনাদের জন্য ফ্রি সার্ভিস দিতেছি, আপনারা বিকাশে টাকা পাঠান বা নগদে টাকা পাঠান। এক ভাইয়ের জন্য নগদ অ্যাকাউন্ট খুলতে হয়েছে, হাদিয়া বা আমার কনসালটেন্সি চার্জ দিয়েছেন, উনি বলছেন যে ডোন্ট মাইন্ড ভাই, আমি আপনাকে এটা আমার কনসালটেন্সি চার্জ হিসেবে দিছি। এখন তখন আমি বলছি যে ভাই মার্কেট কিন্তু এই জায়গাতে সতর্ক করছি, আমি আপনাকে সতর্ক করতে পারি, আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে জায়গা দেখাই দিতে পারি, কিন্তু সিদ্ধান্ত আমি দিতে পারি না। সিদ্ধান্ত আপনার, বিনিয়োগ আপনার, সিদ্ধান্ত আপনার। আমি যে বিজনেস করি, আমার বিনিয়োগ, আমার সিদ্ধান্ত, আমার বিনিয়োগ। আমার পার্টনার যারা আছেন, আমার তাদের পার্টনারের দায় দায়িত্ব যা কিছু আছে সেটা আমার, লাভ লস সেটা আমাকে বহন করতে হয়। তাহলে আমি আমার জায়গায় যেভাবে কেয়ার করতে পারবো, আপনাদেরকে আমি শিখাইতেছি, শিখতেছেন, সেখানে আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছি, বাট ডিসিশন আপনাদের। আমার লাইবিলিটির জায়গায় আমি ডিসিশন নিব, আপনাদের লাইবিলিটির জায়গায় আপনারা ডিসিশন নেবেন। ব্লেম গেম করার কোনো সুযোগ নাই। আমি যেই কারণে আপনাদেরকে বলি, আমি শিক্ষার জায়গায় রেখেছি এই কারণে যেন আপনার আমার সম্পর্কটা কখনোই নষ্ট না হয়। যখনই আমি আপনাকে বলবো এই শেয়ারটা কিনেন, পরের দিন মার্কেটের কোনো কারণে যদি একটু ফল করে, আপনি আমার 14 গোষ্ঠী উদ্ধার করবেন কেন ভাই? দরকার নাই তো। আমি যেই জায়গা থেকে আছি, শিক্ষার জায়গাতে আছি, আপনাকে শিখাচ্ছি, আপনি শিখছেন, আপনি বিজনেস করছেন, আলহামদুলিল্লাহ। আমার সাথে যারা রেগুলার আছেন বা আগেও ছিলেন, বেশ ভালো করতেছেন। এই যে আত্মাবটো 33 টাকার থেকে বলছি আজকে 39 টাকা, কয় টাকা গ্যাপ হয়েছে দেখছেন? ইভেন আত্মাবটো তো আমি আমার ধারণার থেকে বলছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আত্মাবটো এটা কোনো প্রাইসে না, এটা আরও উপরে যাবে। এখন ওই যে ভিডিও দিছি, লুব্রেপের দিছি, আত্মাবটোর দিছি, একবিপিএল এর দিছি, ডোমিনেজের দিছি, বলে এ কি পাগল ছাগল নাকি, কিগুলো আজে বাজে শেয়ার দেয়। আপনি পাগল ছাগল বলতে থাকেন, আমরা খুশিতে বাকবাকুম করতে থাকি, আমাদের কাজ আমরা করে যাব, সমালোচক সমালোচনাই করে যাবে। একটা কথা বলছি যে ওই যে আজকের পোস্টে দিয়েছি যে ব্যর্থতার নিয়ে বলছি যে নিজের ব্যর্থতার দায় যে অন্যের ঘাড়ে চাপায় সে জীবনে কিছু করতে পারে না, আর যে নিজের ব্যর্থতা উপলব্ধি করে শিক্ষা অর্জন করে সামনে এগিয়ে যায় তাকে কেউ আটকাইতে পারে না। এটা হচ্ছে রিয়েলিটি মাইনা নিতে হবে। সমালোচনা করবেন, আমি বলছি এটা ওইটা এটা এগুলা বলতে বলতে আপনি ওই পিছনে বলতেই থাকবেন, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারবেন না। তো এখন দেখেন এখানে যখন উপরে সাপ্লাই দেখছেন, এখানে অনেক আরো ডিপলি অনেক বিষয় আছে ভাই, এত গভীর বিষয় এই মার্কেটটা। এইখানে যখন হ্যাঁ, চা খাওয়া মনির ভাই, চা খাওয়ার দরকার, ওই যে আপনার ভাবি বানাইতেছে, চা খাবো। তো এখন এই যে ডিপলি জায়গাটাতে আমি মার্ক করে ফেলছি যে মার্কেটটা আর একটু ক্লোজ করি তাহলে বুঝাইতে সুবিধা হবে। ঠিক এই পয়েন্টটাতে যখন হিট করে কারেকশনে চলে গেছে, দেখেন এই পয়েন্টটার কথা বলছি, এই পয়েন্ট আর ল্যাপটপের ভিতরে আঙ্গুল একটা ঢুকাইতে পারলে দুই একটা কার্সার আর একটা আঙ্গুল দিয়ে দেখাইতে পারতাম, বুঝছেন? ফলো করেন এই, মানে এই সাইডটা ফলো করেন। এই যে এই পয়েন্টটা থেকে ধাক্কাটা খাইছে, কেন খাইছে? এই পয়েন্টটা দেখছেন, সে মানে সাপ্লাই জোনের উপরে যাওয়ার আগে এরা একটু প্রেশার দিছে, প্রেশার দেওয়ার পরে এখানে কারেকশনের চলে গেছে। তখনই আমি সিগন্যাল দিছি ভাই উপরে এখানে মনে হয় যে একটা কারেকশন হয়েছে। হওয়ার পরে আবার নাইমা যখন এইটারে মোটামুটি একটু কভার আপ করছে, কিছুটা কভার আপ করছে, এবং লেনদেন ছিল দেখছেন যে 800, 900, 1000, 1200, 1300, 1400 পর্যন্ত হয়ে গেছে। হওয়ার পরে কি করছে, এই যে এইটা আর এইটা দেখেন, এটা সিমিলার, ফলো করছেন? এই যে টপ মাথায় ধরে যে কাজটা করছে 5685 পর্যন্ত, এই 5685 দিকে তাকান, আর এই জায়গাটার দিকে তাকান, এই যে 5700, 800 করে।
তখন অনেকে ভাবছে যে এইখানে থেকে উপরে যাবে, কিন্তু আমি প্রতিদিন দেখেন কিছু কিছু বিষয় আছে বা আপনাদের বুঝতে হবে, আমি ওপেনলি অনেক কিছু দেখেও বলতে পারি না এটা মার্কেট, এটা মার্কেট, বুঝছেন, এটা মার্কেট, এটা ওভারঅল একটা মানি মার্কেট এবং সেন্সিটিভ জায়গা। এই যে ক্যান্ডেলগুলো বারবার আমি ইশারা করতেছি যে কোনো নিচে শ্যাডো নাই, সব উপরে শ্যাডো, উপরে শ্যাডো, ঠিক আছে। তাইলে আমি কেন বলতে পারি না, ইঙ্গিত দেই, কিন্তু অনেকে বলে মি আপনি জানেন দেখে মানে এত পণ্ডিত হলে বলেন না কেন। সব জায়গায় সব কিছু বলা সম্ভব না, এটা মাইন্ড করবেন, মাইন্ডে রাখবেন। কিন্তু ইশারা আপনি আগ কল্যারে ইশারা ব্যাক কল্যারে ঠেসারা, এটা আমার নোয়াখাইলা ভাষায় একটা কথা আছে যে আগ কল্যারে ইশারা দিলে বুঝি যার, ব্যাক কল্যারে সারাদিন গুতাইলেও হাতে বুঝে না, বুঝছেন। এটা হচ্ছে বিষয়, এই জিনিসগুলা আপনাদেরকে বুঝতে হবে। আমার সাথে যারা কাজ করছেন শুরু থেকে ইশারা দিছি বুঝে গেছেন। এই ফাঁকে দিয়ে আপনারা আমার ওই যে যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, ওই যে কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা এই ভিডিওটা আবার ইয়েতেও যাবে, ইউটিউব চ্যানেলেও যাবে। তাহলে এই টাইমে আমি বারবার ইশারা দিয়ে আসতেছিলাম যে ভাই ক্যান্ডেলগুলো ভালো লাগতেছে না, এরকম ক্যান্ডেল হইলে ভালো হইতো, ওরকম ক্যান্ডেল হইলে ভালো হইতো, যেটা এখনো প্রতিদিন আমি আপনাদেরকে ইয়ের সাথে মার্কেট আপডেটের সাথে বলি, বুঝছেন। এইগুলো অনেক কিছু সিগনিফিকেশন ওপেনলি বলা যায় না মার্কেটে, কারণ আপনারা যদি মানে দেখা গেছে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে তখন আমার উপরে প্রেশার আসবে বা আমার নিজের কাছেও ইয়ে হবে, যার কারণে, কারণ আমার অনেক এখন ফ্যান ফলোয়ার আছেন, হাজার হাজার মানুষ দেখেন, আমি ইন্ডিকেট করে দিতে পারি বা কিছুটা ইশারা দিতে পারি, বলতে পারি, কিন্তু ওপেনলি অনেক কিছু কথা বলা যায় না। ওই যে কিছু মনের দুঃখ আছে না, যে মনের দুঃখ মনে রয়ে গেল কিন্তু প্রকাশ করা যায় না, এইগুলা এই সিগনিফিকেশনগুলো বলি যে ক্যান্ডেলের সব মাথা উপরে কিন্তু এক জায়গায় ধরে ধরে, এই জায়গাতে এক জায়গায় ধরে ধরে যখন এই ফিডিং হচ্ছিল তখনও কিন্তু আমরা প্রফিট করেছি, এই টাইমটা তো আমরা প্রফিট করেছি। কেন? ওই যে আমাদের সূত্র বটম সাইড এবং কিছু সিগনিফিকেশন ওগুলো দেখে দেখে আমরা বিজনেস করেছি। এরপরে যখন কারেকশন চলে গেছে, আমরা যখন সাপোর্ট লেভেলে এন্ট্রি দিয়েছি, আমাকে অনেকে বলেছিলেন যে ভাই আপনার ডাক দেন এই করেন আমরা রাস্তায় নামো না, কিছু বিষয় আছে, আমি বলেছি আর 2-1 দিন মার্কেট দেখবো। আলহামদুলিল্লাহ ওই 2-1 দিনের ভিতরে মার্কেটটা আমি মানে দেখতেছি মার্কেটটা যে ইউটার্ন আসবে, হতাশার কিছু নাই। আপনারা নতুন মানুষ বা পুরানো যারা আছেন, যারা এত বছর আমার এইসব কিচ্ছা কাহিনী বা আমার এইসব বাংলা গ্রাফ বুঝেন নাই, দেখেন নাই, ওই উগান্ডার গ্রাফ দেখেন নাই, যারা আমাকে বলে উগান্ডার গ্রাফ, এই উগান্ডার গ্রাফ দিয়ে যারা আমরা ব্যবসা করছি, আমরা মজা পাইছি, ওনারা নাচ ডাক নিয়ে আসেন, নাচতে নাচতে নাচ ডাকেই থাকুক, আমাদের ওই নাচানাচির ডাকের দরকার নাই। তাহলে আমার উগান্ডার গ্রাফ দিয়ে যখন আমি বিশ্লেষণ একদম ভালো গভীর জায়গা দেখাইছি, এটা আপনারা আপনাদের অনেকের লাইফেও আপনারা দেখেন না এই বিষয়গুলা, বুঝছেন। এই জিনিসগুলো আপনারা লাইফেও অনেকে দেখেন নাই, স্বীকারও করেছেন যে ভাই আমরা এত বছর ব্যবসা করি, আমরা এই বিষয়গুলো দেখি নাই, বুঝি নাই। আমি কি আজকে এটা বুঝছি? আমাকেও শিখতে অনেক সময় লেগেছে, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক শ্রম দিতে হয়েছে, মাথা খারাপ বানাইতে হয়েছে, দাঁড়ে দাঁড়ে গিয়ে ঘুরছি যে ভাই এই ক্যান্ডেলের নাম কি, এই ক্যান্ডেল কি, এটা কি। পরে দেখি যে ওই যে নাসডাকের হিসাব দেখায়, তো আমি আর নাসডাকের কাছে যাই না, আমি ওই কালনাগিনীর কাছে গেছি। বুঝছেন, একটু মজা না করলে হয় না। তো এখন যখন এইখান থেকে এই মার্কেটটা ফল করছে, আমি দেখতেছি যে কাহিনী কি, দেখেন এখানেও একই অবস্থা করে রাখছে, এখানেও একই, একটু বড় করে দেখাই। তাহলে এই সাপোর্ট জোন আর সাপ্লাই জোনের কাহিনী বুঝছেন তো আপনারা, কেন মার্কেটটা উপরে যেতে পারে না। এবার বুঝতে পারছেন তো যে এই যে এই জায়গায় যাওয়ার পরে যখন ধাক্কা খাইতেছিল এবং এক জায়গায় ওনারা মার্কেট পেকাররা চাচ্ছিল যে না একটু ওভার হয়ে গেছে একটু, তবে এটা আমাদের গভর্নমেন্টের একটু নজরে আনা উচিত। হোম টু ডোর আমাদেরকে এই মার্কেটে বন্দি করে রাখাটা কোনোভাবে উচিত না। আমাদের অর্থনীতির সাথে আমাদের এই মার্কেটের কোনো মিল নাই। পাকিস্তানের মতন দেশ আমাদের চেয়ে অনেক অর্থনৈতিক দুর্বল হওয়ার পরেও তারা কোথায় গেছে দেখেন। ইন্ডিয়ার কথা তো জানেনি, কোথায় থেকে 6000 থেকে পাকিস্তানের 6000 ইন্ডেক্স থেকে লাখের উপরে ছাড়াই গেছে, আর আমরা ওই 3500 বা 4500 আর 5500, 4500 আর 5500 এইসব ফাইজদামিগুলা বন্ধ করেন এই নিয়ন্ত্রণ সংস্থাকে বলছি। আজকে 15-16 বছর জায়গা একই জায়গার মধ্যে ঘুরাইতেছেন। ওই আগের একটা স্টুপিড ছিল ওই যে সিএমসি কামাল, আমাদের সাবেক অর্থমন্ত্রী, বলে মার্কেট 3500 আসার উচিত। কত বড় গবেট হইলে সে মার্কেটকে, মানে সে একটা অর্থমন্ত্রী হয়ে বলে যে মার্কেট 3500 থাকা উচিত। কত বড় ফাজিলের ফাজিল এরা।
এত উন্নয়ন উন্নয়নের গল্প বানাইছে, আর এই সেই উন্নয়নের জায়গায় এই 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 স্টক মার্কেটকে কি বলা হয় জানেন? স্টক মার্কেটের আরেকটা নাম জানেন আপনারা? স্টক মার্কেট ইজ ম্যারর অফ ইকোনমি। একটা কান্ট্রির ইকোনমি হচ্ছে স্টক মার্কেট। এটা হচ্ছে ম্যারর, এটা হচ্ছে ম্যারর, ম্যারর আয়না। একটা দেশের অর্থনীতির আয়না হচ্ছে স্টক মার্কেট। কয়জনে জানেন স্টক মার্কেট কি জিনিস? এই স্টক মার্কেট আপনাকে ইন্ডিকেট করবে। ওফ রে ভাই, নিষেধ করার পর পরিচিত মানুষ, লাইভের মানুষ এসে ইনবক্স করতেছেন ভাই, বিরক্তি লাগে ভাই। স্টক মার্কেট হচ্ছে একটা দেশের অর্থনীতির আয়না। আপনার দেশের অর্থনীতি কি জিনিস সেটা এই মার্কেটে আপনাকে তুলে ধরে। আপনারা উন্নয়ন বলতেছেন, ফ্লাইওভার করছেন, ব্রিজ করছেন, হ্যাঁ করছেন, আপনারা মেগা প্রকল্প করছেন, মেগা প্রকল্পর নামে মেগা লুটপাটও করছেন। এই সেই অর্থনীতির আয়নাটাকে আপনারা ধ্বংস করে ছেড়ে দিছেন। ওই চোর কামালের কারণে, চোর কামাল বলে যে ৩,৫০০ ইন্ডেক্স থাকার কত বড় রাবিশ। ওই যে দেখেন, ওই যে আরেকজন ছিলেন যিনি আবুল মাল আব্দুল মোহিত, অত্যন্ত ভদ্র মানুষ, সে যে দলই করুক ভালোকে ভালো বলবো, কালোকে কালো বলবো, এটা হচ্ছে আমাদের নৈতিকতার জায়গা। সেই লোকটাকে রাবিশ বলছে, এমনি বলে নাই, ওই লোকটার পিছনে ক্রিমিনালরা চাপাচাপি করে মানে অনেক কিছু করছে। উনি রাজি হন নাই দেখে জিদের ঠেলা অনেক কথা বলে ফেলছেন। আমার মতন একটু রাগী মানুষ উনি, কিন্তু উনি লোক ভালো ছিলেন। উনি কিন্তু এই আবুল মাল আব্দুল মোহিত ব্যক্তিগতভাবে মানুষ ভালো ছিলেন, আর ভালো ছিলেন বিধায় তাকেও এখান থেকে সরিয়ে দিয়ে তার মৃত্যুর সময় দলের কোনো লোক তার দিকে যায় নাই। এই হচ্ছে আমাদের দেশের পলিটিক্যাল চরিত্র। অনেক কথা চলে আসে, আসলে বলতে চাই না, কারণ ভিতরের যে নীতি নৈতিকতার জায়গা থেকে কথাগুলো চলে আসে, যা ভালো মানুষের স্থান এখানে কেউ দিতে চায় না। এই যে দেখেন মার্কেটটা বারবার এই ৫,৭০০-৮০০ গেলেই মার্কেটটার উপর একটা প্রেশার ক্রিয়েট করে। কত মানুষ স্বপ্ন নিয়ে, আশা নিয়ে এই মার্কেটে আসে। বুঝলাম আগে একটা জায়গা, এখনো অনেক মানুষের না জেনে না শুনে করে, এখন অনেকে তো বেশ ভালো শিখেছে বা অনেক জায়গা থেকে শিক্ষা গ্রহণ করেছে, কিন্তু নতুন যারা, আমার ৪ মাসের যে প্ল্যাটফর্মটা আপনাদের জন্য তৈরি করেছি, আপনারা আলহামদুলিল্লাহ বেশ স্ট্রং জায়গায়, একটা জায়গা অন্তত কম পক্ষে হলেও কিছুটা তো ধারণা পাইছেন যে এখন আপনাদেরকে, আমার যারা খুব ভালো স্টুডেন্ট এবং যারা স্ট্রংভাবে ফলো করেছেন, আশা করি আপনাদেরকে তো কেউ কোনোদিনও হারাতে পারবে না, লুজার বানাতে পারবে না। ওই মলম পার্টি বলেন, ওই বলেন, তারা কখনো আপনাদেরকে বিপথে নিতে পারবে না। এতটুকু তো আমি অন্তত নিশ্চয়তা দিতে পারি। এবং যারা আছেন আমার পুরনো, যারা আমার স্টুডেন্ট আছেন, তারা তো বুঝে গেছেন জিনিসটা। তাহলে কেন উপরে যেতে পারে না? এই যে সাপ্লাইটার কারণে। এখন সাপ্লাইটা যদি ভুল, বা এটা যদি গভর্নমেন্ট ইচ্ছা করে বা মার্কেট মেকাররা চায়, মার্কেট মেকাররা চাইলে মার্কেটকে আরও উপরে নিতে পারে। সেটার জন্য গভর্নমেন্টের কিছু পলিসি চেঞ্জ করতে হবে। আমাদের যেই নিয়ন্ত্রণ সংস্থা, প্যারালাইসিস নিয়ন্ত্রণ সংস্থাকে ইনজেকশন দিয়ে হোক, চিকিৎসা করে হোক, এটাকে সবল করতে হবে। কেন করতে হবে? তারা দেখেন এখনো পর্যন্ত ওই যে বললাম জিকিউ বলপেনের মতন মানে দুর্বল কোম্পানি কোথায় থেকে কোথায় নিয়ে গেছে, মানুষকে পঙ্গু করার অবস্থায় নিয়ে গেছে। কিন্তু কোনো এখন গিয়ে মানে তারা নোটিশ করে, তারা জরিমানা করে, তারা ইশারা করে, হ্যাঁ। আর এইদিকে আপনার আইপিডিসি 1 টাকা 1.5 টাকা বাড়ার সাথে সাথে ওদের পিছনে যে গুড়া কৃমি আছে, কুরকুর করতেছে, নোটিশ দিতেছে। যদিও একটু শুনতে খারাপ লাগতেছে, কিন্তু এগুলো বাস্তব চিত্র কথা। তাহলে এসব প্যারালাইসিস সংস্থার এগুলা ঠিক করা দরকার নাই। এই বারবার এই জায়গাগুলোতে, এই বিষয়গুলোতে এসে যে ফাইজলামিগুলো করে, যে একটা ফান্ডামেন্টাল স্টক 1 টাকা 1.5 টাকা, এই সেটা কোথা থেকে আসছে? আপনারা দেখেন ভাই, 58-60 টাকার এই আইপিডিসিকে কত 12-13 টাকায় নিয়ে আসছে। সেখান থেকে একটু উঠতে গেলেই তাদের সমস্যা হয়ে যায়। কেন হবে এটা? কেন হবে বলেন? আর জিকিউ বলপেনের মতো দুর্বল কোম্পানি, সমতা লেদারের মতো দুর্বল কোম্পানি, আরও অনেক দুর্বল কোম্পানিকে আকাশ ছোঁয়া জায়গা নিয়ে যাচ্ছে, তার জন্য কোনো খবর নাই।
ওই যে মাল কামানোর ধান্দা, কমিশন বাণিজ্য চলতেছে, এগুলোর কারণে, এই ধান্দাগুলোর কারণে তারা অন্ধ হয়ে আছে, অন্ধ হয়ে আছে তারা। এসব বাটপারি আর কতকাল করবে এই মার্কেটে? আমরা সে বাটপারি বন্ধ করব যদি আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের জায়গায় যদি আমরা স্ট্রং থাকি, আমরা যদি ওই লোভে না দেই। এখনো কিছু কিছু লোক আমি দেখি আমার এখানেরও আছে লোভ, কারণ লোভ সামলাইতে পারে না, মানে টাকার লোভটা অনেকে সামলাইতে পারে না, সামাল দিতে পারে না। অনেকে আজকে সেল করেই, এখন সেল করে এখনই বাই করতে হবে, হায়রে ছুটে গেল, দৌড়ে গেল, এই হইলো সেই হইলো, এরকম অস্থিরতা আপনাদের ভিতরে অনেকের কাজ করে। সেল করার পর পরে বলে কি কিনবেন, কি কিনবো। এগুলা থেকে বেরিয়ে আসেন, এগুলা থেকে আপনারা বেরিয়ে আসেন, ঠিক আছে? ওয়েট করেন আপনারা, অস্থিরতার কিছু না, মার্কেটে স্টকের অভাব নাই, মার্কেটের হাই রেঞ্জের দিকে তাকানোর দরকার নাই। আপনি যখন তাকাবেন না, এই যে জিকিউ বলবেন কেন উঠতেছে জানেন, বা উঠেছে কেন জানেন? ওই যে গত 4 মাসে আপনাদেরকে যে একটা ট্রেনিং দেওয়া হয়েছে না, যে আকাশে উঠার দিকে তাকানো দরকার না, আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষুদ্র চিন্তা করব। কেন ক্ষুদ্র আপনারা পাচ্ছেন না? এই যে লুব্র্যাপ যারা আমার ওই দিন কিনছেন, আজকেও তো একটা প্রফিট পাইছেন। আপ্তাবটো যারা 33-এ কিনছেন, তারা তো আজকেও যারা শর্ট প্রফিট নিয়েছেন তারা পাইছেন না। তারপরে আপনার এই যে কি ডোমিনেন্সের কথা গতকালকে না পরশু দিনের ভিডিওতে আনছি, এগুলো ছোট ছোট পাচ্ছেন না। 10টা স্টক দিলে তো কোনটার কি পজিশন বলে দিচ্ছি, সেখান থেকে আপনারা ধরে ধরে পারতেছেন না। অনেকে মানে ভয় করে, এরা শুনবে না। এই রাহাত, ওদেরকে বলে লাভ নাই। ওই নির্লজ্জ বেহায়া, যারা বেহায়া তাদেরকে জুতা পিটা করলেও কোনো কাজ হয় না, ওরা হ্যাঁ করে আসবে। এর আগে ওই যে প্রিভিয়াস গভর্নমেন্টের সময় সম্ভবত ওই যে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা হি করে হাসে, নির্লজ্জের মতন হাসে। তার হাসিটাই নির্লজ্জের মতন হাসি, লজ্জা করে না হাসি করতে। সে আমেরিকা বসে এখানের ওই পানি উন্নয়ন বোর্ডের ডাইরেক্টরশিপ নিয়ে বসে আছে। তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থান। যাই হোক, এখন এই যে আইপিডিসির কথা দেখেন, এটাতে একটু বাড়ছে, নোটিশ করে। আর ওইদিকে জিকিউ বলবেন আকাশচুম্বী উঠে কেন বাড়াইতেছে, তারা মক্কেল পাইতেছে না, কারে ধরাবে। তো যখন ধরাইতে পারে না, দোস্ত এটারও আরও উপরে নিয়ে, মানুষ তো লোভে পড়বেই। যারা লোভে পড়বে তারাই ফাঁদে, মানে সর্বস্ব হারাবে। আমরা যাব না। আমাদের যা আছে তা নিয়ে, আমাদের যা কিছু আছে তা নিয়ে আমরা লড়বো, তা নিয়ে আমরা শক্ত করে বসে থাকবো, দেখি তোমরা কি করো। এখন দেখেন, এই গেল সাপোর্ট অ্যান্ড সাপ্লাই জোন, ঠিক আছে? কেন উপরে যাইতে পারে না? ওই যে সাপ্লাইয়ের কাছাকাছি গেলে সাপ্লাই আসে, আবার কেন নিচে আছে সে জায়গায় কেন করছে। ধন্যবাদ ভাই, আপনাদের জন্যই কাজ করছি, আপনাদের নিঃস্বার্থভাবে কাজ করছি এবং নিরলসভাবে কাজ করছি, যেন আপনারা ক্ষতিগ্রস্ত না হন, আপনারা শক্তভাবে যেন অবস্থান নিতে পারেন। অনেকের দেখি ভাই বুক ফাটা কান্না আসে অনেকের কষ্টের কথা শুনলে। রাতে 2টার সময় উঠে আমি খোঁজ খবর নেই যে ভাই, অনেকবার মেসেজে, ভাই হাজার মেসেজের ভিতরে তো সবারটা দেখা সম্ভব হয় না, আর আমি একা মানুষ সেটা বুঝে, ঠিক আছে? সেখান থেকে বেছে যদি দেখি যে মানে কিছু মানে আসে লেখা, দেখলেই কান্না চলে আসে। কষ্টের জায়গায় পরিবার বিচ্ছিন্ন, সন্তানকে দেখতে পারছে না এই শেয়ার মার্কেটের কারণে, বউ চলে গেছে, আত্মহত্যা করেছে, এরকম কাহিনী শুনলে নিজের কাছে কষ্ট লাগে। যুদ্ধ করে তো আমিও এই মার্কেটে, এই যুদ্ধ করে শিখে অল্প করে, আমি বড় কোনো বিনিয়োগকারী না, আপনাদের মতন ক্ষুদ্র বিনিয়োগ, আপনাদের চেয়েও ছোট বিনিয়োগকারী, অনেকের চেয়েও ছোট বিনিয়োগকারী আমি। কিন্তু আমার যে শিক্ষাটা আমি যদি পকেটে করে রাখি তাহলে কী লাভ হবে? শিক্ষাটা যদি আমি ছড়ায় দিতে না পারি, আলোকিত না হয়, আমি অন্ধকারে ঘরে যদি আমার শিক্ষাটা পকেটে ঢুকায় রাখি, তাহলে আমার সেই শিক্ষার কি দাম আছে, তাই না? আমি আপনাদের জন্য এইখান থেকে আপনাদের জন্য আমি সে কাজগুলো করে যাই, যেন আপনারা বিপদে না পড়েন, আপনারা যেন বিপদে না পড়েন। এরপরেও অনেকের কিছু জানেন, আমি একটু মানে একটু করি। আপনাদের সময় অনেক সময় যে অনেকের কমেন্ট দেখলে একটু রাগারাগি করি বা মনের কষ্টের কথা বলি। এত কষ্টের পরেও যখন অনেকে একটু
মানে আঘাত করে কথা বলে তখন খারাপ লাগে, নিজের কাছে লাগে, আমি ব্লক করেও দেই। পাণ্ডিত্য দেখানোর জায়গা না, এটা এটা শিক্ষার জায়গা, এটা শিক্ষার জায়গা, এখানে শিখার জায়গা। এখানে কারো কেউ নিজেকে জাহির করার জায়গা না। অনেকে একটু হিট দিয়ে মানে কমেন্টগুলো করেন, ভাই আপনি অনেক শিক্ষিত মানুষকে দেখেছি, বুঝায় বলি যে ভাই আপনি শিক্ষিত মানুষ হয়ে এইভাবে কথা বলেন কেন ভাই? আপনার তো একটা শিক্ষাগত যোগ্যতা আছে, আপনি একটা, আপনার প্রোফাইল পিক দেখলে তো বোঝা যায় যে আপনি একজন ভদ্র মানুষ, আপনি একজন শিক্ষার মানে ভালো মানুষ, কিন্তু আপনি খোঁচা মেরে কথা বলেন কেন? আপনি একটু পোলাইট হন, আপনি একটু পোলাইট হন, হিংসার জায়গা থেকে বেরিয়ে আসেন, আপনি শিখেন, আপনি আপনি আমি আমি আপনি যা বলবেন আমি তাই শিখব ভাই জীবনে। আপনার যে জায়গায়, ওই যে কালকে কথায় কথা বলেছি যে যে আমি আমাকে ওই যে সৌদি আরব যখন ছিলাম, একজন বলছে যে এক ইন্ডিয়ান এয়ার ট্রাফিক খ্রিস্টান লোক আমার খুব দোকানে এসে আড্ডা দিতেন, বললো যে আমার ওই যে কাস্টমার ডিলিং দেখে বলতো যে রাসেল তুমি যদি প্রফেসর হইতা বা স্কুলের টিচার হইতা তাহলে অনেক কিছু করতে পারতা। তো আলহামদুলিল্লাহ স্কুল কলেজের না হলেও আপনাদের তো একটা জায়গাতে আপনাদের টিচার হইতে পারছি, এবং স্কুল কলেজের প্রফেসররাও এখানে আছেন, এই যে আনোয়ার ভাই আছেন বা আরও অনেকে আছেন। তো আলহামদুলিল্লাহ একটা তো প্লেস তো আমাকে আল্লাহ দিয়েছে। তো আমার শিক্ষাটা আপনাদের জন্য যদি আমি এটা আলোকিত না করি, না ছড়ায় দেই, তাহলে আমার কাছে ধরে রাখলে তো আমি নিজে অন্ধকারে ডুবে থাকবো। এই যে আপনাদের দোয়া ভালোবাসা তো আমি অর্জন করতে পারতাম না, এই কষ্টটা তো আমার আপনাদের জন্যই তো করছি, এবং কিভাবে কষ্ট করছি দেখেন। এর মধ্যে অনেকে আলহামদুলিল্লাহ অনেকে আমাকে যথেষ্ট অনার করেছেন, এবং আপনাদের এই জায়গা থেকে অনেকে আমার বিজনেস পার্টনারও হয়েছেন আলহামদুলিল্লাহ। আমি যা চাই আপনাদের কাছ থেকে চাই নাই, কিন্তু আল্লাহ আমাকে অনেক দিয়েছে, ভালো দিয়েছেন আলহামদুলিল্লাহ। শুকরিয়ার শেষ আদায় করেও শেষ করতে পারবো না। তাহলে এবার আসেন, সাপোর্ট অ্যান্ড সাপ্লাই জোনটা বুঝতে পারছি, হ্যাঁ, যে কেন উপরের দিকে যেতে পারে না, উপরে গেলেই সাপ্লাই আসে। এবার একটা জিনিসের মানে জিনিস বলি, সেটা এই দেখেন, এবার একটু খেয়াল করেন, এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই দেখেন আমরা যখন এই আইপিডিসি দিয়ে বলি, আইপিডিসিটা যখন সে এই ইয়ের জায়গাতে মানে একদম ডাউনে চলে আসছিল, এখানে এগুলা সাপোর্ট টাপোর্ট না, এগুলা মার্কেট ফল করছে অল্প কিছুদিন থেকে, তারপর আস্তে আস্তে উপরের দিকে চলে গেছে। কোথায় গেছে? আগের যে সাপোর্টটা ছিল, মানে আগের যে সাপোর্টটা ভেঙে নিচে আসছে সেই সাপোর্ট, সেটা সাপ্লাই বলা যাবে না। কেন বলা যাবে না? এটা মার্কেট ক্রাশের কারণে নিচে আসছে। তো এইখানে ম্যাক্সিমাম বিনিয়োগকারী আর সেল করে নাই। তো যা করছে টুকটাক কিছু, ওই যে মার্জিন লোন ছিল, সেল প্রেশার ছিল, এই ধরনের লোকের বিষয়গুলো এখানে নেমে গেছে, ঠিক আছে। তো এখন এইখানে যেহেতু অনেকেই সেল করে নাই, ধরে রেখেছে, তাহলে এটা একটা সাপোর্ট জায়গাটা, ঠিক আছে। এই সাপোর্ট জায়গা থেকে যখন আমরা ফলো করলাম, যে বেশ কিছুদিন আমার নজরে আসছে, নজরে আসার পরে বললাম যে ভাই এইটা তো আইপিডিসিটা আমার কাছে বেশ ভালো লাগে। এই যেদিন বলছি আমিও কিছু পার্টিসিপেট করেছি, সেই সাথে আপনারাও করেছেন। যেদিন বলছি সেদিন থেকে একদম টানা কতদিন একদম 24 টাকা পর্যন্ত উঠে গেছে, মনে আছে? 18.50 19-এর দিক থেকে একদম ধাম করে উঠে গেছে, ঠিক আছে। এই যে ইমরান ভাই, আপনি একপিপিএল করতেছেন, আমি বলছি না যে ভাই আপনি বারবার একপিপিএল লিখেই যাচ্ছেন ভাই, একটু কমন সেন্স খাটান ভাই। আমি আজকে শিক্ষার জায়গা রাখছি, বলছি না যে কোনো স্টকের আলোচনা করব না, আমি এটা বলেই দিয়েছি শুরুতে। ওই যে এখনও লিখতেছেন ভাই, আপনি কি আসলে কমন সেন্স নাই? আপনি বারবার একপিপিএল কেন লিখছেন ভাই? আজকে শিক্ষার জায়গা রাখছি আপনাদেরকে, একপিপিএল দেখবো, আপনি কমেন্ট একবার করেছেন, পরে আমি বাছাই করব, দেখবো। একপিপিএল এর কথা আমি গত পরশুদিন বলেছি, যেদিন 15 টাকা ছিল, এখন কত? 16 টাকার উপরে। তা আপনি বারবার একপিপিএল কেন করতেছেন? আপনি বারবার একই জিনিস বারবার কমেন্ট করতেছেন কেন? বোকার পরিচয় দিচ্ছেন কেন ভাইয়া? তাহলে কেন দেখেছি যে একটা স্ট্রং সাপোর্ট লেভেল সে ক্রিয়েট করে ফেলেছে, এবং এই যে দেখেন এইখান থেকে যখন হিস্টোগ্রামটা হালকা হয়ে আসছে, ঠিক আছে, একদম লাস্ট মোমেন্টে যখন দেখলাম যে ভাই এটা তো দেখেন, ওই যে নাসডাকের যাই অ্যানালাইসিস যারা দেয় তাদের সাথে আমার ডিফারেন্সটা কোথায়?
আমার ডিফারেন্স নাসডাকের যারা হাইলি ভাবে দেয় তারা বলে যে আগে ব্রেকআউট হতে হবে, এই মুভিং অ্যাভারেজের উপরে যেতে হবে, তারপরে গিয়া এদিকে আরএসআই 60-এর উপরে গেলে বাই করতে হবে, এদিকে সবুজ হইলে তারপরে বাই করতে হবে। এটা কাদের অ্যানালাইসিস? যারা ওই যে ইন্টারন্যাশনাল মানের অ্যানালাইসিস দেয়। হ্যাঁ, তাহলে এবার একটা জিনিস হিসাব করেন, 18 টাকা থেকে 18.50 থেকে 22, এই যে এই মুভিং অ্যাভারেজের উপরে যাইতে যেতে 20 টাকা, তাহলে 18 থেকে 20 টাকা 10% হয়েছে। এদিকে আবার হিস্টোগ্রামের বার গ্রিন আইতে আরও 5%, এদিকে আবার হিস্টোগ্রাম এই যে আরএসআই ওই 30, 35 বা 40 থেকে 60-এ যাইতে যাইতে আরও 5%, মানে 20-30% আগেই এখানে রয়ে গেছে। তার মানে বাই সিগন্যালের টাইমে আপনাদের ওই যে যারা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ওইসব গ্রুপ থেকে যারা এই ধরনের আলোচনা করে, মানে ওদের সেলের টাইম আর আপনাদেরকে বলে বাইয়ের টাইম। বুঝাইতে পারছি? বাংলা ভাষায় বুঝাই দিছি, একদম খাস বাংলা ভাষায় গ্রাফ বুঝাই দিছি, বাংলা গ্রাফ। বুঝতে পারছেন আপনারা? কমেন্ট করে জানান। তার মানে আমার রানিংয়ের থেকে ওনাদের বাই সিগন্যাল পর্যন্ত 20% এদিকে গ্যাপ হয়ে মানে প্রফিটের জায়গা, আর আমাদেরকে বলে 20% পরে গিয়া বাই করতে। তার মানে কি ব্যাম্বোটা আমাদেরকে এইভাবেই ধরায় আসছে গত এই প্রিভিয়াস হিস্ট্রিতে। আপনারা কি বুঝতে পারছেন? একটু কমেন্টে জানাবেন। আজকে পার্টিসিপেন্ট অনেক কম দেখা যাচ্ছে। আমি বলেছি যে আজকে নতুনদের জন্য এই শিক্ষার জায়গাটাতে রাখবো। তো আপনাদেরকে যে জিনিসটা আমি তাহলে সাপোর্ট অ্যান্ড সাপ্লাই এবং মুভমেন্টটা কিভাবে আসে সেটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। সাপোর্টটা যখন স্ট্রংভাবে লম্বা সময় কারেকশন হবে, সেখান থেকে যখন এই হিস্টোগ্রামের বারটা যখন একটু মুভমেন্টে আসবে, দেন তখনই আপনারা এবার 2 দিন 5 দিন 7 দিন 10 দিন আপনারা ওয়েট করবেন। ওয়েট করলে দেখবেন যে আপনারা অটোমেটিকলি প্রফিট দিতে বাধ্য। এই গেল সাপোর্ট অ্যান্ড সাপ্লাই। ঠিক আছে, এবার আসেন সাপ্লাই ওভারকাম করলে কি হয়। এটা আইপিডিসি তো গেল, এটা সাপোর্ট অ্যান্ড সাপ্লাই থেকে ওভারকাম করলে কি হয়। এটা সাপ্লাইটা তখন কত ছিল? 22 টাকার ঘরটা, 22 টাকা 40-50 পয়সার দিকে। তো 22 টাকা 40-50 পয়সার দিকে যখন আপনাদের মনে আছে নিশ্চয়ই, এই শেয়ারটা যখন বড় ধরনের মানে বাই প্রেশার, আমি যেদিন বলছি যে শেয়ারটা খুব ভালো অবস্থান, শেয়ারটা খুব ভালো অবস্থান, আমার সাথে আপনারাও পার্টিসিপেন্ট করেছেন, আমার সাথে আপনারাও পার্টিসিপেন্ট করেছেন। ঠিক আছে, তখন এত বাই প্রেশার হয়েছে, সে এই সাপ্লাইটা, আমি সেদিন ভাবছিলাম যে 22-30-40-এর উপরে উঠবে না। আমি সেদিন ভাবছিলাম যে এই আইপিডিসিটা, এটা আমার প্রেডিকশন থেকে বুঝতে মানে আমার একটা ধারণা ছিল যে 22-30-40-এর উপরে উঠবে না। কিন্তু আমাদের সম্মিলিত পার্টিসিপেন্টে এমন ঘটনা ঘটছে, সেদিন সেটা হল্ট হইতে বাধ্য হয়েছে। তার মানে কি আমরা সম্মিলিতভাবে শক্তিশালী হয়ে গেছে আর সেটা হল্ট করে ফেলেছে এই দিনটাতে। হল্ট করে অবশ্য উপরে রাখতে পারে নাই, কেন? এখানে সাপ্লাইটা বেশি ছিল। এটা সবার কারণে, হ্যাঁ, অনেকে ছুটিতে চলে গেছে, রাইট, এটাই আমি বুঝতে পারছি যে লম্বা ছুটি তো অনেকে ছুটিতে চলে গেছে। যাই হোক, সমস্যা নাই, এইটা আমি আবার যখন ইউটিউব চ্যানেলে দিব সবাই এনজয় করে দেখতে পারবেন ছুটির দিনে নিরিবিলি আরামসে। যারা দেরিতে আসছেন, যারা পরে আসছেন, তারাও আপনারা এটা দেখতে পারবেন। তো এখানে দেখেন আব্দুর রাশিদ ভাই আপনাকে পিটিএল এর ব্যাপারে পার্সোনালি বলছে, ভয়ের কিছু নাই, এটা যে জায়গা আছে একটা সাপোর্ট জোনে আছে, এবং আপনার প্রাইসটা এমন একটা বেশি গ্যাপে না, বুঝছেন? আপনার 64 টাকা কিনা এখন 57 টাকা চলতেছে। ঠিক আছে, তো এইটা আপনি যদি পারেন একটু সমন্বয় করে নেন, একটু অ্যাডজাস্ট করে নেন, যদি ক্যাশ থাকে তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। দেখেন আপনার সকালে বলছেন, আমার এখনো মনে আছে, মাথায় আছে, বুঝছেন? আমার সেন্স আল্লাহর রহমতে আপনাদের দোয়ার ভালোবাসায় আমি যতজনে আপনারা আছেন, আমার পুরনো আছেন যারা আছেন, আমি মোটামুটি কেয়ারফুলি জায়গা থেকে আপনাদেরকে গাইডলাইন দিয়ে যাচ্ছি। আপনারা আপনাদের দায়িত্ব মানে আপনাদের নিজ দায়িত্বে এগুলো পালন মানে আপনাদের বিজনেসে পার্টিসিপেট করবেন। ঠিক আছে, এখন আইপিডিসিটা, আর আপনারা যারা লাইভে এখন আছেন তারা আমার এই লাইভটা শেয়ার করে দেন, তাহলে আপনাদের সাথে যারা আছে তারাও দেখতে পারবে। ঠিক আছে, তো এখন এই আইপিডিসিটা তখন প্রেশারের কারণে সে এই সাপ্লাইটাকে ভেঙে শক্তি মানে তাহলে বুল বলতে কি আমরা শক্তিশালী হয়ে গেছি, আমরা উপরের দিকে চলে গেছি। তখন বেশ ভালো সময় পর্যন্ত আপনাদেরকে সবাইকে প্রফিট টেকিংয়ের জায়গাটা দিয়ে গেছে।
এখন আপনি যদি এই 18 টাকার সময় ইশারার যদি না বুঝে আপনি 24 টাকায় কিনেন, তাহলে তো এটা আপনার রং, ঠিক আছে, এটা আপনার ভুল। তারপরও আমি অভয় দিয়েছি যে যারা 23-24 টাকায় কিনেছেন তাদেরকেও বলেছি যেহেতু ফান্ডামেন্টাল স্ট্রং আছে, এটা আবার যখন সিজন আসবে, এটা যখন সিজন আসবে তখন কোথায় যেতে পারে সেটা আপনাদেরকে ইন্ডিকেট করে দিচ্ছে, 27-28 টাকার দিকে যাবে। আপনারা যারা এখন হয়তো কিছুটা লসে আছেন তাদেরও ভয়ের কিছু নাই, কারণ এটা ফান্ডামেন্টাল স্ট্রং এবং 27-28 টাকার ঘরটা এখানেও কিছু সাপ্লাই আছে, অন্তত পক্ষে আরও উপরের দিকে যাওয়ার সুযোগ আছে, কিন্তু এই পর্যন্ত আপনারা থাকতে পারবেন, এই পর্যন্ত আপনাদের ভয় নাই। হয়তো আপনার এই পর্যন্ত এখন কিছু টাইমিংটা আপনার লস হয়ে গেছে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই, লসে বিক্রি করারও কোনো কারণ নাই, কেননা ফান্ডামেন্টালি স্ট্রং যখন এটার যখন ডিভিডেন্ডের টাইমে আসবে। জি, আমার সামির কুণ্ডু দাদা ছুটিতে গেছেন আমি জানি, এবং কোথায় গেছেন সেটাও জানি, বরিশালে গেছেন, সেখান থেকে দেখছেন। এই যে দেখেন মায়া, মমতা, ভালোবাসা, আন্তরিকতা, এই জিনিসের চেয়ে বড় জিনিস কি পাওয়ার আছে বলেন? তো এখন এইখানে আইপিডিসিটা বলতেছে যারা হয়তো ভুলবশত উপরের একটু হাই প্রাইসে কিনছেন তাদের জন্য ভয় নাই, কেন ফান্ডামেন্টাল স্টক আপনার ভালো। এবার আসেন যে এই যে কেডিএস এর ব্যাপারে অনেকে হতাশ, বা হতাশ হওয়ার কিছু নাই, আপনি ভালো জিনিস ধরে রাখছেন, হতাশ হওয়ার কিছু নাই। কেডিএস কিনছেন, কোম্পানি ভালো, স্ট্রং কোম্পানি, এটার রান কোথায় হবে, এবং এই যে অনেকে বলছেন যে ভেঙে ফেলছে, এটার কি বলে, সাপোর্ট ভেঙে ফেলছে, না ভাই সাপোর্ট ভাঙে নাই, সাপোর্টের পর সাপোর্ট আছে, এই পুরাটা জোনটাই সাপোর্ট। আপনি যদি এখান থেকে ধরেন 44, 45, 46, 47, এই পুরাটাই সাপোর্ট। এটা সাপোর্ট ওই ক্লোজ করে দেখাইলে যেটা একটা হিসাব, এখানে ধাপে ধাপে আরেকটা হিসাব, সেটা আবার কেমনে সাপোর্ট আপনাদেরকে আরেকটা জিনিস দিয়ে দেখাই, ফিবোনাচি এই রেজিস্ট্যান্সের ইয়েটা দিয়ে আপনাদেরকে সাপোর্টটা দেখায় দেয়, ঠিক আছে, তাহলে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। আমি বটম সাইডটাই যদি ধরি, দেখেন কত সাপোর্ট আছে, আপনার কত সাপোর্ট লাগবে, 48, 40-এ সাপোর্ট, তারপরে 46, 80-তে সাপোর্ট, 45, 20-এ সাপোর্ট। এই 45, 20-এর সাপোর্টটা 0.618, এটা অনেক স্ট্রং সাপোর্ট 45, 20-এরটা, ঠিক আছে। এটা যদি আরও অ্যাকুরেসি মেজারমেন্ট করি তাহলে আর একটু উপরে আসবে। জাস্ট আমি বোঝানোর জন্য আপনাদেরকে আমি এই শর্ট সাপোর্টটা দেখাই দিচ্ছি, মানে হ্যাঁ, আমি যদি একদম একদম ফুল বটম থেকে আসি তাহলে আর 45, 80 আসবে এটার স্ট্রং সাপোর্ট, বা 46, 10 আসবে, এরকম আসবে, ঠিক আছে, এই জায়গাটাতে, ঠিক আছে। তাহলে এগুলা আপনাদেরকে ভেস্কি মারবে। ভেস্কি বুঝেন? বান্দর দেখছেন বান্দরে কি করে? ওই যে বান্দরে কি করে জানেন? আপনি ধরেন রুটি কলা খাইতেছেন, হ্যাঁ, বান্দর যদি আপনার আশেপাশে থাকে আপনার এরকম ভেস্কি দিবে যে আপনি ওই রুটি কলা ফালাইতে দৌড় দিবেন, ওই বান্দরের রুটি কলা নিয়ে দৌড় দিবে। এটা হচ্ছে ওই বান্দরেরা বসে বসে আপনাদেরকে ভেস্কি দিতেছে যে ব্যাচ আমি তো মারতেছি বামে, সাপোর্ট ভেঙে গেছে, ব্যাচ তাড়াতাড়ি, এটারা আপনারা ভেস্কি দিতেছে, বুঝছেন? ওই বান্দরের ভেস্কি চলে। আমার কথাগুলো কি আপনাদেরকে আপনাদের ভালো লাগছে না বিরক্ত লাগছে একটু বলবেন। বান্দরের বেস্কি টেস্কি বলি, এগুলা বলি, আরো ছোটবেলায় আরো মজার মজার কথা বলতাম আমরা, ঠিক আছে। তাইলে আমাদের বান্দর বেস্কি দিতেছে এখন। এই বান্দর বেস্কি কেন দিতেছে? যে আপনি আপনার হাতের শেয়ার হতাশ হয়ে বিক্রি করে দেন। আপনি ভেস্কি দেওয়ার কারণেই হচ্ছে যে আপনার শেয়ারটা দ্রুত ছাড়েন। কেন? আপনারা সারা বছর ছিলেন আতঙ্কের বাজারে, সেই আতঙ্কের জায়গা থেকে আমি রাসেল আপনাদের পাশে এসে দাঁড়াইছি যে আপনারা অন্তত আতঙ্কিত হবেন না, ভুল পথে পাড়া দিবেন না, সঠিক পথে থাকবেন, আপনাদেরকে কেউ হারাতে পারবে না, এটাই। তাইলে এই জিনিসগুলো অন্তত ক্লিয়ার হয়েছে আপনার, যে একটা সাপোর্ট ভাঙার পরে, সাপ্লাই ওভার করার পরে, তো এই যে জায়গাটাতে আপনাদেরকে একটা জায়গায় সাপোর্ট কি, এখানে তো আবারও নতুন করে আমি অনেক বড় বড় ইনভেস্টররা এখানে ঢুকেছে। এখন বড় ইনভেস্টররা চাইবো যে ছোট ইনভেস্টরদেরকে ভেস্কি মারতে, এই ভেস্কি দিয়ে তারা আপনার হাতের শেয়ারটা নিতে চাচ্ছে, ঠিক আছে। তাহলে আজকে আমরা শিখলাম কি সাপোর্ট জোন কিভাবে তৈরি হয়, সাপ্লাই কি জিনিস, সাপ্লাইতে গেলে কেন সেল আসে, এবং আমরা কোন কোন জায়গায় হিসাব মিলিয়ে এন্ট্রি দিব। তাহলে আমরা অনেকগুলো জিনিস পয়েন্ট শিখেছি। ইনশাল্লাহ ছুটির দিন আছে, আরও আপনাদেরকে এইভাবে পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে শিখিয়ে যাব। তো আজকে 1 ঘন্টা হয়ে গেছে, এশার আজানও দিয়ে গেছে, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। তো বাকির জন্য আবারও আমরা সময় রয়ে গেল, আমাদের অনেক সময় আছে, অনেক শিকার আছে।
একদম পোটেনশিয়াল জায়গাগুলো আপনাদেরকে দেখাবো, শিখাবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।